সময়টা ২০০৬ সালের রমজান মাসের কোনো একদিন। আমার নাম রশিদ আকবর। পেশায় একজন রিকশা চালক। সারাদিন রোজা রেখে রিকশায় প্যাডেল মারি। দিন শেষে ক্লান্ত হয়ে ইফতারের আগেই আমাদের কলোনিতে ফিরি। আমার জীবনে মেলা ভূত প্রেতের কাহিনী শুনেছি, কিন্তু জীবনে দেখিনি, তাই বলে বিশ্বাসও করতাম না। কিন্তু আমার স্বচক্ষে এই ঘটনা দেখার পর ভূত আছে এখন আমি মনে প্রাণে বিশ্বাস করি। যাই হোক, আসল ঘটনাটা বলি। সেদিন সেহরি খেয়ে রিকশা নিয়ে বের হব, তখনই পেছন থেকে বউ ডাক দিল। আকাশের অবস্থা ভালো না, আজ যেন না যাই। কি করার, আমি রিকশা চালক, ঝড় তুফান যাই থাকুক পেট চালাতে বাইরে যাওয়া লাগবেই। মনটাকে শান্ত করে তারপর রিকশা নিয়ে বের হলাম। যখন আমি রিকশা নিয়ে বাজারের কাছে গেলাম, তখন একজন লম্বা হুজুর লোক আমার রিকশায় উঠল। কোথায় যাবে জিজ্ঞেস করলে কিছু না বলে শুধু বলল, অনেক দূর, কি যাবে তো? আমি মাথা নাড়লাম। টাকা দিলে আমি সব জায়গায় যাইতে রাজি। সেই সকাল থেকে লোকটাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা রিকশায় প্যাডেল মারছি, দেখে থামার কোনো নামগন্ধ নেই। একসময় প্যাডেল মারতে মারতে বিরক্ত হয়ে গেলাম। পিছনে ফিরে তাকিয়ে বললাম যে, হুজুর আপনি যাবেন কই? লোকটা চোখ বড় করে লাল করে বলল, তোকে তো বলেছিলাম অনেক দূর, পুরো রাস্তায় আর পেছনে ফিরবি না। আমি মাথা সরায় দিয়ে আর কিছু বললাম না। আমি সামনের দিকে রিকশা চালাচ্ছি। পিছন থেকে দরুদ, জিকির, সূরা তিলাওয়াত শুনতে পাচ্ছি, কিন্তু খুব চিকন কণ্ঠে আর মিহি সুরে, যেন মধুর একটা আওয়াজ আসছে আমার কানে। আমার ৩০-৩২ বছরের জীবনে এত সুন্দর তিলাওয়াত আমি এর আগে কখনো শুনিনি। একসময় আমার যেন ক্লান্তি কেটে গেছে। আমি জোরে জোরে প্যাডেল মারতে থাকি। রিকশা চলছে খুব জোরে। একসময় জোহরের আজান দিলে আমি মসজিদের কাছে, হুজুর রিকশা থামাতে বলে। আমি আর উনি উজু করে নিলাম নামাজের জন্য। মসজিদে অনেক মুসল্লি, এত মুসল্লি মসজিদে আগে দেখিনি। সবাই লম্বা লম্বা সাদা জুব্বা আর ড্রেস পরা, আর জায়গাটাও আমার অচেনা লাগছে। সবাই হুজুরকে জায়গা করে দিলেন, নামাজ পড়াতে উনি ইমামতি করলেন। আমি একেবারে পেছনের কাতারে দাঁড়ালাম। নামাজের ভেতরে আমি যেন তলিয়ে গেলাম। এত ভালো লাগা আগে কখনো কাজ করেনি। নামাজ শেষ করে রিকশায় উঠে পড়লেন। এর ফাঁকে আর কোনো কথা বলেন নাই, শুধু একটা কথা বলতে শুনলাম, নামাজের মতো শান্তি আর কিছুতে নেই। আমি সেই আবার অনবরত প্যাডেল মেরে চলছি। মাঝে মাঝে রাস্তার মোড় আসলে উনি নির্দেশ দেন ডানে বা বামে যাওয়ার জন্য। একসময় দুপুর ঘনিয়ে বিকেল হয়, তখন আমার শরীর ভেঙে গেছে আর চলতে পারছি না, চালাতে পারছি না। তখনই উনি বললেন, থাম এখানে। আমি রিকশা থামাই। এ কি, এখানে তো কোনো রাস্তাঘাট নেই, শুধু মাঠ আর মাঠ। আর মাঠের শেষে দক্ষিণে একটা সরু খাল আছে। হুজুর লোকটি রিকশা থেকে নেমে বললেন, তুমি এখানে থাকো, আমি আসছি। ভোলা আমার পেছনে পেছনে এসো না। আমি বললাম, আপনি কই যান? এখানে তো কিছু নাই। উনি শুধু হাত দিয়ে ইশারা করলেন রিকশায় বসে থাকতে। উনি একটু বাদেই আসছেন। তারপর আমি ওনার যাওয়ার দিকে চেয়ে রইলাম। উনি যত দূরে যাচ্ছে মনে হচ্ছে তত বড় হচ্ছে। আমি খুবই ভয় পাই। দূরে গেলে তো ছোট হয়ে আসার কথা মানুষ, কিন্তু উনি এভাবে বড় হয়ে যাচ্ছে কেন? একসময় ওনাকে আর দেখতে পাই না। প্রায় ২০-৩০ মিনিট কেটে গেল, কিন্তু হুজুরের আসার কোনো নামগন্ধ নেই। রিকশা বসতে বসতে আমি চিন্তা করলাম, এই লোকটা তো আমার ভাড়াও দিল না। কোন জায়গা থেকে এনে মাঠের মাঝখানে দাঁড় করিয়ে চলে গেছে। একসময় আমি খুব ভয় পাই। চারিদিকে শুধু মাঠ আর আমি একা রিকশা নিয়ে বসে আছি। এদিকে সন্ধ্যা হয়ে আসছে। ক্ষুধা, ক্লান্তি, ভয় নিয়ে আমি রিকশায় জড়সড় হয়ে বসে আছি। তারপর আমি ভেবে নিলাম হয়তো এই লোক আর আসবে না। আশেপাশে মসজিদ পেলে ইফতার করে মসজিদে কাটাবো রাতটা। যেই ভাবা সেই কাজ। অনেকক্ষণ খুঁজলাম, কিন্তু মসজিদ তো দূরের কথা, কোথায় কোনো
মানুষজনও দেখতে পেলাম না। সন্ধ্যা হয়ে গেছে এতক্ষণে, হয়তো ইফতারের সময়ও হয়ে গেছে। আমি মাঠের শেষ প্রান্তে খালটার দিকে গেলাম পানি খাবো বলে। আমার জীবনের সেরা ঘটনাটা আমি দেখলাম। আমি দেখলাম যে সেই হুজুর খালের উপর, খালের পানির উপর ৪ জন মহিলার সাথে দাঁড়িয়ে আছে। ৪ জন মহিলাই বোরকা, গায়ে দেয়া লাল, নীল, সাদা, কালো বোরকা পরা। হুজুর মহিলাদের হাতে বাজারের ব্যাগের মতো কিছু একটা ব্যাগ দিয়েছিল। তবে আমার মনে হয় ওইগুলো বাজারের ব্যাগ, কিন্তু আমি একদম শিওর না যে ব্যাগের ভিতরে আসলে কি ছিল। আমি অজ্ঞান হয়ে যাবার মতো একটা অবস্থা। এটা দেখে যে পানির উপর মানুষ দাঁড়িয়ে আছে, তখন মহিলাগুলো হঠাৎ আমাকে দেখে ফেললো। হুজুর পেছনে ফিরে আমার দিকে তাকালো। ওনার মুখ কি বিভৎস আর ভয়ঙ্কর। লম্বা লম্বা পায়ে আমার দিকে আসছিল, আর মহিলাগুলি বিশাল বিশাল সাপ হয়ে আমার দিকে আসছে। এটা দেখার পর আমি ওখানে সেন্সলেস হয়ে পড়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই। পরদিন সকালে চোখ খুলে দেখি আমি আমার ঘরে শুয়ে আছি। আমার মেয়ে ডাকাডাকি করছে, আব্বা জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরছে। পুরো কলোনির সবাই এসে জড়ো হয়ে আমাদের বাসায় দেখার জন্য। তারা সবাই বলাবলি করছে আমি নাকি আজ ৩ দিন জ্ঞান নাই। আমি আমার বউকে বললাম আমি এখানে কিভাবে আসলাম। ও বলল আমার আহ শালায় আমাকে নিয়ে আসছে, অর্থাৎ আমার বউয়ের ছোট ভাই। ও রাঙামাটিতে গাড়ি চালায়। ও মসজিদে ফজরের নামাজ পড়তে গিয়েছে, তখন মসজিদে আমাকে পেয়েছে। আমি অচেতন অবস্থায় পড়েছিলাম। কে বা কারা আমাকে রেখে গেছে কিছু জানে না, তারপরও আমাকে নিয়ে আসলো। আর আমার কলোনি হলো চিটাগং। আমার শালা বড় হুজুর নিয়ে আসছে। হুজুর সবকিছু শুনে বলল এটা কোনো নামাজি বড় জিন অথবা জিনের বাচ্চা ছিল, তোমার কোনো ক্ষতি করতো না, কিন্তু তুমি দেখে ফেলাতে এমনটা হয়েছে। আর জিনের সাথে পানির উপর মহিলাগুলো হলো জিনের বউ অথবা জিনের আত্মীয় স্বজন ছিল। আমি দেখে ফেলার কারণে ভয়ঙ্কর রূপ নিয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমি বাড়ি থেকে যখন সেহরি খেয়ে বের হই তখন আমার পকেটে ছিল 0 টাকা। আর আমার শালাবাবু যখন আমাকে অচেতন অবস্থায় পায় তখন আমার পকেট ভর্তি প্রায় 12,000 টাকা পায়। এরপর থেকে আমি রিক্সা চালানো ছেড়ে দিই। জিনের দেওয়া টাকাগুলো দিয়ে আমি এখানে একটা ছোট হোটেল দিই। আর আমার ছোট আহ ওই হোটেল এখন চট্টগ্রাম জেলার নামকরা একটা রেস্টুরেন্ট, আলহামদুলিল্লাহ। ভাই, লেখাতে কোনো ভুল ত্রুটি হলে সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ঘটনাটি আমি একজন রিক্সা চালকের কাছ থেকেই শুনেছিলাম। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে আমি যেই ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি যার সাথে ঘটেছে তিনি আমাদের পুরান ঢাকার ওয়ারিতে বসবাসকারী রোমানা আপুর সাথে। ঘটনাটি যখন ঘটে তখন তিনি বাংলাদেশে ছিলেন না, তখন তিনি ছিলেন আমেরিকাতে। তো আমেরিকাতে ঘটে যাওয়া এই ঘটনাটি আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। উনি আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। আমেরিকাতে উনি টানা ১ যুগ বসবাস করেছিলেন। পরবর্তীতে বাংলাদেশে এসেছিলেন, আবার গিয়েছেন। ১৯৯৯ সালে আমেরিকার আটলান্টা অঙ্গরাজ্যের ডুলুথ সিটির গুইনেট কাউন্টিতে একটি বাড়ি কেনেন। উনি এবং ওনার হাজব্যান্ড বাড়িটার লোকেশন, সৌন্দর্য দেখে অনেক পছন্দ করেন। বাড়িটার সম্পর্কে একটু বর্ণনা না দিলেই নয়। বাড়িটি ছিল একটি টিলার উপরে। চারিদিকে অসংখ্য সুন্দর সুন্দর গাছ ছিল। আরো মজার বিষয় হলো পাহাড়ি বেশ কিছু হরিণ জাতীয় প্রাণী প্রায়ই বাড়ির সামনে দিয়ে হাঁটাহাঁটি করত, যার কারণে এই বাড়িটি ছিল অসাধারণ রকমের সুন্দর। ওনারা যখন বাড়িটি কেনার সময় জানতে পারেন বাড়িটিতে একটা চাইনিজ ফ্যামিলি বসবাস করত। তারা বাড়িটি ছেড়ে দিয়ে চলে যান। তারা কেন চলে যান সে সম্পর্কে যখন তথ্য নেন, জানতে পারে
তাদের বদলিজনিত কারণে তারা এই এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। তাই এই বিষয় নিয়ে আসলে তাদের কোনো কৌতূহল আর সৃষ্টি হয়নি। বাড়িতে রোমানা আপুর পরিবার যখন প্রবেশ করে তখন প্রথমেই তাদের কাছে একটু ব্যতিক্রম লাগে। সেটা হচ্ছে বাড়িতে ঢোকার পরপরই সেই বাড়ির ভেতরকার ইন্টেরিয়র যে কালার এবং অদ্ভুত রকমের এক ধরনের স্মেল পায়, যেটা তারা এই স্মেলটা এবং কালারগুলোর সাথে তারা অতটা পরিচিত ছিল না। যার কারণে স্বাভাবিকভাবেই উনি ওনার হাজব্যান্ডের সাথে পরামর্শ করে ইন্টেরিয়র যে কালার এটা চেঞ্জ করে ফেলেন, যার ফলে আগের যে এক ধরনের একটা স্মেল বা একটা গন্ধ আসতো সেটাও পরিবর্তিত হয়ে যায়, একদম স্বাভাবিক হয়ে যায়। 1999 সালে ওনারা এই বাড়িটি কেনেন। বাড়িটি কেনার পর একটানা প্রায় 4 বছর কোনো সমস্যা হয়নি, একদম স্বাভাবিক এবং অসাধারণ রকমের সুন্দর বাসা ছিল। উনি, ওনার হাজব্যান্ড এবং ওনার সন্তানরা খুব ভালোভাবেই সেখানে বসবাস করছিলেন। ওনার দ্বিতীয় সন্তান নাম ফারেজ মোহাম্মদ। তার বয়স যখন 1 বছর হয় তখন থেকেই কিছু অদ্ভুত ঘটনা তাদের চোখের সামনে ভেসে ওঠে এবং তারা উপলব্ধি করতে থাকেন। লিসেনার্স, এখন সেই ঘটনাগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। প্রথম দিকে যে বিষয়গুলো ঘটে সেটা হচ্ছে যে অদ্ভুত রকমের এক ধরনের দরজায় নক করার শব্দ তারা শুনতেন। তো এমনই একটি বিষয় রোমানা আপু ফলো করেন, সেটা আমি আপনাদেরকে এখন শোনাতে চাচ্ছি। সেটা হচ্ছে যে রোমানা আপু যেই রুমটাতে থাকতেন তার হাজবেন্ডের সাথে, এটি ছিল দোতলাতে এবং দোতলাতে রুমটা এমন যে নিচতলাতে মেইন এন্ট্রান্সে যদি কেউ আসে এবং দরজায় নক করে বা কলিং বেল টেপে তাকে দেখা যায়, দোতলা থেকে জানালা দিয়ে তাকে স্পষ্টভাবে দেখা যায়। একদিন রাতে হঠাৎ করে দরজায় নক করার শব্দ হচ্ছে। রোমানা আপু চিন্তা করলেন যে এত রাত্রে কে নক করে। উনি জানালা দিয়ে উকি দিয়ে দেখেন দরজায় কেউ নেই। উনি অবাক হন, কি ব্যাপার, আমি স্পষ্ট দরজায় নক করার শব্দ শুনছি এবং শুধু উনি একা শুনছেন না, ওনার হাজবেন্ডও সেটা শুনছেন। তাহলে দরজায় কে নক করছে? কারণ যেই দরজা থেকে নক করার শব্দ আসছে সেটা কিন্তু ওই এন্ট্রান্সের বা প্রবেশের যেই দরজা সেটাই ছিল। ওনারা খুবই অবাক হন, কি ব্যাপার, এমনটা কেন হচ্ছে। প্রথম দিন চিন্তা করেছেন এটা হয়তো বা তাদের ভুল হতে পারে। এমন ঘটনা মাঝে মাঝেই ঘটত। আরো অদ্ভুত ব্যাপার হলো, দরজাতে কিন্তু কলিং বেল ছিল, কিন্তু কলিং বেল কখনো কেউ বাজাতো না, শুধু মধ্যরাত্রে এসে দরজায় ঠক 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 শব্দ করত। এই ঘটনা দিয়ে ওই বাড়িতে ভিন্ন ঘটনার সূত্রপাত হয়। এরপরে চলে যাচ্ছি আরেকটি অদ্ভুত ঘটনায়। একদিন রোমানা আপু এবং ওনার হাজব্যান্ড কোনো কারণে বাইরে গিয়েছিলেন এবং ফিরে আসতে আসতে একটু দেরি হয়ে যায়, রাত হয়ে যায়। তো ওনারা বিশ্রাম নেবেন। রোমানা আপু উনি ফ্রেশ হওয়ার জন্য যখন ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন, হঠাৎ ওয়াশরুমের পাশের একটি জানালার দিকে তার চোখ পড়ে। উনি দেখেন অদ্ভুত আকৃতির একটি প্রাণীর মাথা সেখানে দেখা যাচ্ছে। এটি যে নির্দিষ্ট কোন প্রাণী উনি বলতে পারছিলেন না। এটি বেড়াল এবং বাঘ, এই দুটো প্রাণীর চেহারার সাথে মিল রয়েছে এমন একটি প্রাণী। এই প্রাণীটি তার দিকে তাকিয়েই অদ্ভুত শব্দে গর্জন করে ওঠে এবং এই ধরনের গর্জন উনি আগে কখনো শোনেননি।
কোনো বেড়াল বা বাঘের এই ধরনের ডাক হয় না। তো উনি চিন্তা করেছিলেন যে এই ঘটনা কি আমার, এই শব্দটা কি আমার একার সাথেই ঘটলো? এই ভয়ঙ্কর শব্দ হওয়ার সাথে সাথে ওনার হাজবেন্ডও দৌড়ে সেখানে চলে আসেন, যে কি ব্যাপার, এরকম শব্দ করলো কে? হঠাৎ করে আর একটা শব্দ ওনারা শুনতে পান, সেটা হচ্ছে কে যেন আমাদের বাড়ির কার্নিশ বেয়ে ধূপধাপ শব্দ করে নেমে যাচ্ছে। ওনার হাজব্যান্ড টর্চ নিয়ে বাইরে বের হন এবং অদ্ভুত একটি কালো ছায়া দেখতে পান, যেটি অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। আবছা আলোতে উনি দেখতে পেয়েছিলেন সে। এই ঘটনার পরে ওনারা ধরে নিয়েছিলেন এটা হয়তো বা, যার কারণে তারা এই ঘটনাটিকে সেভাবে গুরুত্ব দেননি। এবার আসি আরেকটি অদ্ভুত ঘটনায়। রোমানাপুর 1 বছর বয়সী ছেলে ফারেজ মোহাম্মদ, তাকে যখন খাবার খাওয়ানোর চেষ্টা করতেন, তো উনি খাবার খাওয়ানোর সময় একটি অদ্ভুত ব্যাপার খেয়াল করতেন। সেটি হচ্ছে, খাবার খাওয়ানোর সময় এই ফারেজ মোহাম্মদ ওনার দিকে মনে হতো যে ওনার দিকে তাকিয়ে খুব আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে এবং হাসাহাসি করছে। কিন্তু রোমানা আপু খুব ভালো করে খেয়াল করে দেখতেন, ফারেজ মোহাম্মদ খাওয়ার সময় তার মায়ের দিকে মানে রোমানা আপুর দিকে আসলে তাকায় না। সে তাকায় রোমানা আপুর পাশে পেছন দিকে। রোমানা আপু লক্ষ্য করেন যে ফারেজ মোহাম্মদ তার পেছনে থাকা কোনো একটি ছায়াকে বা ছায়ামূর্তিকে দেখে সে হাসে, তার সাথে খেলা করে। মনে হচ্ছে যে দূরে তাকে দেখে সে খুব আনন্দ প্রকাশ করছে, খিলখিলিয়ে হাসছে। উনি এটা খুবই অবাক হন যে কি ব্যাপার, আমার দিকে তাকিয়ে হাসছে না, অথচ আমার পেছন দিকে তাকিয়ে হাসছে। উনি কি এটা ঠিক দেখছেন, ভুল দেখছেন? উনি একাধিকবার এই বিষয়টা এক্সপেরিমেন্ট করেছেন। বারবারই মনে হয়েছে যে ওনার ছেলে ফারেজ মোহাম্মদ সে তার পিছন দিকে থাকা একটি বয়ব দেখে সে অত্যন্ত খুশি হয় এবং হাসাহাসি করে। একদিন ওনার মেয়ে মানে রোমানা আপুর মেয়ে, তিনি এসে রোমানা আপুকে বলছেন যে মা, তুমি যখন নামাজ পড়ো, নামাজের সময় আমি তোমার পেছনে একজন দাদুকে দাঁড়িয়ে থাকতে দেখি, বড় আলখেল্লা পরা একজন দাদু। রোমানা আপু বিষয়টা একটু সিরিয়াসলি নেন, যে আসলে এখানে কি হচ্ছে, বিষয়টি বোঝার চেষ্টা করেন। উনি এতটুকু বুঝতে পারেন এখানে প্যারানর্মাল কিছু বিষয় তো অবশ্যই হচ্ছে, কিন্তু আসলে একদিকে যেমন ভয়াবহ কিছু বিষয়, আরেকদিকে আশা জাগা নিয়ে কিছু বিষয়। ওনার সবসময় মনে হতো যে কোনো একটি বিষয় ওনাকে ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু আর একটি জিনিস সেই ক্ষতি থেকে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। এটি আরো নিশ্চিত হন আরেকটি ঘটনা ঘটার পরে। ওনারা একটি অ্যাকুরিয়ামে মাছ পালতেন, মাছটির নাম রাখেন প্রিমা। এই মাছটি তার ছেলে ফারেজ মোহাম্মদের খুব প্রিয় ছিল। সাধারণত যেই ফিশ বলে মাছটি রাখতেন, কিছুদিন পর পর মাছটি একটি বড় বালতিতে পানির মধ্যে রেখে ফিশ বোলটি পরিষ্কার করতেন। একদিন উনি ওই মাছটির ফিশ বোল পরিষ্কার করার জন্য মাছটিকে একটি বড় বালতির মধ্যে রাখেন এবং ফিশ বোলটি পরিষ্কার করার জন্য কিছু পাউডার দিয়ে ভিজিয়ে রেখে উনি, ওনার হাজবেন্ড এবং ওনার বাচ্চাদেরকে নিয়ে উনি বাজারে যান। চিন্তা করেন যে ফিরে এসে ফিশ বোলটি পরিষ্কার করে মাছটি আবার জায়গায় রাখবেন। বাজার থেকে ফিরে ওনার ঘরে যে এন্ট্রান্স মানে প্রবেশ দরজা, সেই দরজা দিয়ে ঢুকে প্রথমেই পড়ে হচ্ছে ফর্মাল ডাইনিং। এই ফর্মাল ডাইনিং এর পরেই রয়েছে কিচেন, আর এই কিচেনেই উনি এই মাছটি রেখে গিয়েছিলেন। উনি এসে দেখেন কিচেনের ওই বালতির মধ্যে মাছটি নেই। উনি খুব অবাক হন, কি ব্যাপার, এখানে তো
কোনো বিড়াল আসার কথা না, কোনো প্রাণী এসে মাছটি খেয়ে যাওয়ার কথা নয়। তাহলে মাছটি কোথায় গেল? মাছটি খোঁজা শুরু করেন, কারণ মাছটি ওনার ছেলে ফারেজ মোহাম্মদের খুবই প্রিয়। উনি মাছটি খুঁজতে খুঁজতে এমন একটি জায়গায় ওই মাছটিকে আবিষ্কার করেন। আসলে কোনোভাবেই মাছটি সেখানে আসার কথা ছিল না। মাছটি ছিল কিচেন থেকেও বেশ দূরে, ব্রেকফাস্ট এরিয়াতে, এবং মাছটি লাফিয়েও এত দূর আসার কথা নয়, এবং মাছটি ছিল মৃত অবস্থায়, কারণ বালতি থেকে সে বের হয়ে এসেছে। কিন্তু এর আগেও অনেকবার একই বালতিতে একই পরিমাণ পানি দিয়ে মাছটিকে রেখে যাওয়া হলেও কখনোই মাছটি ওখান থেকে লাফ দিয়ে বের হয়নি। মাছটির মৃত্যুতে বাড়ির সবাই খুব কষ্ট পান, এবং সবার মনে প্রশ্ন হতে থাকে, কে মারল এই মাছটি? উনি চিন্তা করেন যে যাই হোক, হয়তোবা কোনো একটা ঘটনা ঘটেছে, হয়তোবা কোনো কারণে লাফ দিয়ে বের হতেও পারে। এই চিন্তা করতে করতে উনি ওনার ঘরের সিঁড়ি দিয়ে তলাতে ওনার বেডরুমে দিকে যাওয়া শুরু করেন, এবং যেহেতু বাজার থেকে এসেছেন উনি চিন্তা করেন আমি একটু ফ্রেশ হই। উনি যখনই সিঁড়ি দিয়ে দোতলার বেডরুমের দিকে গিয়েছেন, হঠাৎ উনি দেখেন ওনার দরজার ঠিক সামনে লম্বা কালো একটি ঘন ছায়া দাঁড়িয়ে আছে, যে ছায়াটি ছিল একটি মানুষের আকৃতির। উনি যখনই ওই দরজার সামনে ছায়ামূর্তিটিকে দেখেছেন, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য মনে হলো ওই ছায়ামূর্তিটি গভীর দৃষ্টি দিয়ে তার দিকে তাকিয়ে আছে, এবং কয়েক সেকেন্ডের মধ্যে ছায়ামূর্তিটি লাফ দিয়ে জানালা থেকে বের হয়ে যায়। উনি সাথে সাথে নিচে চলে আসেন, নিচে এসে পরিবারের সকলকে এই ঘটনাটি খুলে বলেন, যে এই ছায়ামূর্তিটি সে দেখেছে। তখন তারা নিশ্চিত হন এই বাড়িতে আসলে ওনারা একা নন, এই বাড়িতে আরো দুজন আছে, যার একজনের আকৃতি ঘন কালো মেঘের মতো একটি কালো ছায়া, আর একজনের আকৃতি শুভ্রতায় পরিপূর্ণ একটি প্রতিমূর্তি। হয়তোবা ওই বাড়িতে ওনারা যতদিন ছিলেন, ওই কালো ছায়ামূর্তির বিপরীতে ওই শুভ্র প্রতিমূর্তিটা লড়াই করে তাদেরকে হেফাজত করেছে। ওনারা ওই বাড়িতে তারপরেও আরো বেশ কিছুদিন ছিলেন। পরবর্তীতে ওই বাড়িটি বিক্রি করে দিয়ে ওনারা আর একটা অ্যাপার্টমেন্টে ওঠেন, কারণ প্রতিনিয়তই এই ধরনের ভয়াবহ ঘটনা যেহেতু ওনাদের সাথে ঘটতে থাকে, এই কারণে ওনারা আসলে ওই বাড়িতে থাকাটা ডিসিশন মনে করেননি। লিসেনার, আপনারা একবার ভাবুন যে আপনার বাড়িতে দরজায় নক করছে, অথচ আপনি জানালা দিয়ে দেখছেন দরজায় কেউ নেই। চাইলে কলিং বেল বাজাতে পারতো, কিন্তু কলিং বেল বাজাচ্ছে না, দরজাতে নক করছে, ঠক 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 ঠক, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ভেতর থেকেই যে দরজায় কেউ নেই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। তো রাসেল ভাই, আজকে আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করছি, এই ঘটনাটি আমাদের এলাকারই একটি ঘটনা। ঘটনাটি ঘটে গেছে আজ থেকে প্রায় 10-15 বছর আগের। তো তখনও ঠিক এইরকম একটা ঈদের আমেজ চলতেছে। তো যেই ঘটনাটা আমি বলছি, যার ঘটনা আর কি, তার নাম হচ্ছে মন্টু মিয়া। তিনি পেশায় একজন রিক্সা চালক। তিনি রিক্সা চালক হলেও তার অনেক বেশি সাহস, এবং তিনি এলাকার সবথেকে সৎ মানুষ হিসাবে পরিচিত। তো রাসেল ভাই, এই মন্টু মিয়া ঈদের যে চলতেছে, তো ঈদের সময় তো উনি ঈদের পরের দিন ওনার রিক্সাটা নিয়ে বের হয়, কারণ তিনি অলরেডি একদিন মিস করেছে। আর তখন সময় তো অনেক অসহায় একটা সময় ছিল, যে মানুষ কি বলে, আরে উপার্জন করবে, বা বর্তমান সময় যেরকম সচ্ছলতা ছিল সেরকম ছিল না। তো উনি একদিন কাজ না করার ফলে ওনার বেশ খানিকটা লস হয়ে যায়, এবং তিনি ঈদের পরের দিনই তার রিক্সা নিয়ে রওনা দেন যে ওনাকে আজকে
কি বলে রিক্সার ভাড়া মারতে হবে। তো উনি যখন এরকম একটা মানে সময়ে রিক্সা নিয়ে বের হয়েছেন, তা উনি দেখলেন যে আসলে আ আশেপাশে যাওয়ার আরকি মানুষ এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে আত্মীয়স্বজনের বাড়ি যাচ্ছে। উনি আরকি বড় একটা ভাড়া খুঁজতেছেন যেন একটা বড় ভাড়া পেলে একটা ভালো অ্যামাউন্ট নিয়ে উনি বাসা চলে যাবেন। তো এইরকম একটা সময় উনার রিক্সার পিছনে একজন হুজুর ওঠেন, যিনি আ মানে যাকে দেখলে আরকি পরহেজগার ব্যক্তি বলে মনে হচ্ছে উনার। তো উনি বললেন যে, "হুজুর কোথায় যাবেন বলেন আমি আপনাকে নামায় দেই।" তো হুজুর বলে, "আমি তো অনেক দূর যাবো। আ তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি অনেক ক্লান্ত, তুমি মনে হয় পারবে না।" তো মন্টু মিয়া ভাবে যে, "না আমার এমনই তো একজন যাত্রী প্রয়োজন, অনেক দূর যাবে।" তো উনি বললেন যে, "না ঠিক আছে সমস্যা নাই। আমি ঠিক আছি, আমি আপনাকে নিয়ে যেতে পারবো।" তারপর হুজুর রিক্সার মধ্যে উঠে বসেন এবং মন্টু মিয়া রিক্সা চালাতে শুরু করেন। এরপর মন্টু মিয়া এই যে রিক্সা চালাতে শুরু করলেন এবং হুজুর পিছনে উঠলেন, এরপর থেকে প্রায় কেটে গেছে ১ ঘন্টা। ১ ঘন্টা ধরে মন্টু মিয়া রিক্সা চালাতেই আছেন, চালাতেই আছেন। হুজুর শুধুমাত্র বলতেছে, "ডানে যাও, বামে যাও, ডানে যাও, বামে যাও, সোজা যাও।" এরকম আরকি পথ দেখিয়ে দিচ্ছেন। কিন্তু আসলে উনি এক্সাক্ট কোথায় যাবেন এটা উনি বলতেছেন না। তো যাই হোক, একটা সময় গিয়ে হুজুর একটা নির্জন জায়গায় তাকে নিয়ে যান। এমন একটা নির্জন জায়গা যে জায়গাটা দেখলে যে কারো ভয় পেয়ে যাবে। কিন্তু মন্টু মিয়া সাহসী ছিলেন আর উনি ভাবছেন যে হুজুর একজন মানুষ হয়তো উনার কোনো কাজ থাকতে পারে বা হয়তো উনি এই বিষয়গুলো নিয়ে কোনো কিছু ভাবেন না। তো উনি হুজুরকে বলেন, "হুজুর এখানেই নামবেন?" তো হুজুর বলে যে, "হ্যাঁ, আমি এখানেই নামবো। তুমি তোমার কত টাকা হইছে? তো আমি এই ভিতরে একটু যাবো, যেয়ে এসেই তোমাকে টাকা দিয়ে দিব।" তো এটা শোনার পর মন্টু মিয়া বেশ খানিকটা অবাক হয়ে যায়। আরে হুজুরকে তো বিশ্বাস করলাম। বিশ্বাস করে এরকম এখন উনি যদি যায় আর উনি যদি না আসে তাহলে তো বিষয়টা তো উনি বলেন যে, "ঠিক আছে যাই হোক যেহেতু আল্লাহওয়ালা মানুষ, উনি দোয়া করে দিলে তাই হবে।" তো উনি বলে যে, "আচ্ছা হুজুর আপনি যান, আমি এখানে আপনার জন্য অপেক্ষা করতেছি।" তো উনি ওখানে অপেক্ষা করতেছে। কিন্তু এই যে হুজুর যে গেছে, হুজুর আসার কোনো আর নাম নেই। প্রায় ২০-২৫ মিনিট হয়ে গেছে, কোনো আসতেছে না। তো মন্টু মিয়া তারপরে অপেক্ষা করতেছে দেখি কি হয়। কিন্তু ০.৫ ঘন্টা, ১ ঘন্টা, ১.৫ ঘন্টা, ২ ঘন্টা যখন চলে গেল তখন মন্টু মিয়া বিরক্ত হয়ে যায়। তো তখন উনি বলেন যে, "নাহ, এখানে থেকে হুদাই আমার কোনো কাজ হবে না, আমি চলে যাই।" তো উনি উনার গাড়ি নিয়ে ব্যাক করে আরকি চলে যাওয়া শুরু করে। তো কিছুদূর যাওয়ার পরে উনি আ মানে রিক্সাটাকে অনেক বেশি ভারী লাগতেছে তার কাছে। মনে হচ্ছে কিরে এটা এত বেশি ভারী হচ্ছে মানে উনার কাছে বিষয়টা সুবিধা লাগতেছে না। তো তারপর উনি রিক্সাটা একটু থেমে পিছনে তাকালেন। দেখলেন যে আসলে পিছনে তো কিছুই নেই। তাহলে আ এটা কি হলো? কোন কিছু তো বুঝতেছে না। তো এরপরেই মন্টু মিয়া যেটা দেখলেন সেটা তার কাছে আসলে এখনো রহস্যময়। তিনি যেটা দেখলেন যে তার রিক্সার মানে পিছনে কিছু একটা জ্বলজ্বল করে জ্বলছে। যেই আলোতে উনি উনার পথও দেখতে পারছে এবং আশেপাশটা উনার কাছে অনেক বেশি উজ্জ্বল লাগতেছে। তো উনি বলল যে, "কিরে হঠাৎ করে আবার কি হলো?" তো উনি রিক্সাটা থামিয়ে উনি দেখলেন যে উনার যে রিক্সার সিট ছিল, সেই সিটের নিচে কিছু একটা আছে। তারপর উনি সিটটা যখন সরালেন, সরায় ভিতরে যেটা দেখলেন সেটা হচ্ছে একটা কোনো কিছুর মানে পুঁটলি আরকি, পুঁটলি টাইপের কিছু একটা সেখানে পড়ে আছে। তো উনি ভাবলেন যে হয়তো হুজুরটা এখানে ফেলে রেখেছে। তো যাই হোক এখানে যদি আসলেই সত্যি তখনকার মানুষ কিন্তু রাসেল ভাই ওই পুঁটলির মধ্যে বেঁধে রাখত। তো উনি এখানে বলতেছে এখানে যদি কিছু টাকা-পয়সা পাই তাহলে বিষয়টা ভালোই হবে। তো উনি এই পুঁটলিটা কোনো কিছু না দেখে উনার আসলে শরীরটা অনেক বেশি কি বলে ম্যাজম্যাজ করতেছিল। এজন্য উনি আর চিন্তা ভাবনা না করে সোজাসুজি চলে যায়। ওই পুঁটলি নিয়ে বাড়ির দিকে চলে যায়। তো বাড়ি যখন যায় তখন উনি আসলে ওই যে পুঁটলিটা যে ওই কি বলে এত
জ্বলজ্বল করতেছিল। তো ওইটা যখন উনি ধরেন তখন কিন্তু জ্বলজ্বলটা আর করতেছিল না। মানে ওটা একটা নরমাল জিনিস হয়ে গেছিল। তো উনি ওটাকে গাড়ির নিচে রেখে দিয়েছে এবং রেখে দেওয়ার পর আর বাড়ি যাওয়ার পর উনি শরীর ক্লান্ত ছিল তো উনি ওটা ভুলেই গেছে। তো ভুলে যখন গেছে এখন তো ওনাকে আসলে কি করবে বা আসলে এখন ওনার আ মানে কি করা উচিত? এই বিষয়গুলো নিয়ে ভাবতেছে যে আসলে এটা কি খুলবো না খুলবো না? এটা কি খোলা উচিত হবে কি হবে না? হুজুর মানুষের জিনিস। তো এত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে হঠাৎ করে রিক্শাওয়ালার যে স্ত্রী আছে উনি বললেন যে, "এত ভাবার তো কিছু নাই। তুমি খুলে ফেলো। তাতে সমস্যা কি? যদি ইম্পোর্টেন্ট কিছু জিনিস হয় তাহলে আমরা হুজুরকে দিয়ে দিব। আর যদি টাকা-পয়সা হয় তাহলে তো হুজুর যদি খোঁজ নেয় তাহলে আমরা হুজুরকে ফেরত দিব।" তো তারপর ওনারা আরকি ওই যে পুঁটলিটা আছে সেই পুঁটলিটা খুলেন এবং পুঁটলিটা খুলে যা দেখতে পায় তার কাছে মানে এত বেশি ভয়ানক লাগে যে উনি বুঝতে পারতেছে না। উনি পুঁটলিটা খুলে দেখেন এই পুঁটলিটার ভিতরে ছোট অনেকগুলো মূর্তি। অনেকগুলো মূর্তি মানে প্রায় ২০-২৫ টার মতো মূর্তি হবে ছোট একটা পুঁটলির মধ্যে। তো উনি এটা দেখে এত বেশি অবাক হয়ে যান যে উনি আরকি এটা কোনোভাবেই আ মানে নিতে পারতেছে না যে, "কিরে ভাই! এত জিনিসের ভিতরে পুঁটলি কোথা থেকে আসলো?" এরপর ওই রিক্সা চালক এবং ওই যে রিক্সা চালকের ওয়াইফ বলে যে, "ধ্যার পুরা জিনিসটাই লস হয়ে গেল।" তারপর উনি কি করেন মানে পরবর্তী সময়ে উনার মানে ভালো একটা আইডিয়া আসে যে, যদি কোনোদিন হুজুরের দেখা হয় তাহলে ওই হুজুরকে দিয়ে দিব আরকি। তো উনি ওইটা ভালোভাবে রেখে দেন। তো রেখে যখন দিবেন উনি, রেখে দেওয়ার পর যখন উনারা ঘুমায়ে যায়, তখন এই মন্টু মিয়া স্বপ্নে দেখেন যে ওনার রিক্সার মধ্যে আবারও সেই যে হুজুর আছে, সেই হুজুর উঠেছে এবং তিনি আবারও সেই যে জায়গাটা আছে, সেই জায়গাটার মধ্যে থেমেছেন এবং ওই জায়গার মধ্যে হঠাৎ করে একটা কবরস্থান হয়ে যায় এবং সেই কবরস্থানের মধ্য থেকে হুজুর অনেকগুলো মানে একটা করে লাশ তোলেন এবং সেই লাশগুলোকে কি যেন একটু দেন। দেওয়ার পরে ওই লাশগুলো ছোট হয়ে যায় এবং সেই লাশগুলো নিয়ে উনি ওনার পুঁটলিতে ভরতেছেন। তো এই পুঁটলিতে ভরার পর উনি আরকি সেইটা রেখে দিচ্ছেন। তো এইরকম একটা স্বপ্ন যখন মন্টু মিয়া দেখে, মন্টু মিয়ার তো আর হুঁশ থাকে না। তো উনি বুঝতে পারেন যে হয়তো এই যে আমার পোটলার ভিতরে যেগুলো আছে সেগুলো হয়তো কারো না কারো লাশ। তো ইনি এটা থেকে এত বেশি ভয় পান যে উনি আসলে এই সকালবেলা যখন উঠে যখন আরকি এই পোটলাটা আবার উনি দেখেন, উনি বেশ খানিকটা অবাক হয়ে যান যে আসলে এই পোটলাই তো আমি দেখেছি গত রাত্রে। এটাই তো স্বপ্ন দেখেছি। আর একটা জিনিস স্বপ্নে দেখা মানে তো এত সোজা ব্যাপার না। তারপর তিনি ওই পোটলা নিয়ে আবারও সেই যেই জায়গায় উনি স্বপ্ন দেখেছেন, যেই জায়গায় উনি গিয়েছিলেন সেই জায়গাটার মধ্যে যায়। গিয়ে উনি আরকি খুব জোরে চিৎকার করতে শুরু করেন আরকি। যে, "হুজুর আপনার জিনিস আপনি নিয়ে যান, আপনার জিনিস আপনি নিয়ে যান, আপনার জিনিস আপনি নিয়ে যান।" তো এগুলো বলার পর আসলে উনি বেশ খানিকটা অবাক হয়ে যায় ঠিক তখনই যখনই হঠাৎ করে একটা মানে দমকা বাতাস তার শরীর দিয়ে প্রবাহিত হয় এবং এটা হওয়ার পর উনি দেখেন যে ওনার যে আ মানে পুঁটলিটা ছিল সেই পুঁটলিটা এখন হঠাৎ করে উধাও হয়ে যায়। পুঁটলিটা তার কাছে আর নাই। তো এটা দেখে উনি বেশ খানিকটা অবাক হয়ে যায়। কিন্তু পরবর্তী সময় উনি একটু স্বস্তিরও বোধ করেন এবং উনি দেখতে পারেন যে উনার ওই যে রিক্সার নিচে কিছু স্বর্ণ মুদ্রা কেউ হয়তো দিয়ে গেছে। তো উনি এটা দেখে খুব বেশি অবাক হয়ে যান এবং সেই স্বর্ণ মুদ্রাগুলো উনি নিবেন কি নিবেন না এটা নিয়ে খুব বেশি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় এবং উনি এই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে আবারও উনার ওই রিক্সার পিছেই রেখে দেন। রেখে দিয়ে উনার স্ত্রীকেও সেদিন আর বলেননি। না বলে উনি বললেন যে, "আজকে আপাতত যে ঘুমাই, কালকে না হয় নগদ কিছু দেখা যাবে।" তো উনি এই যে ঘুমিয়ে গেছেন, ঘুমিয়ে যাওয়ার পর উনি আবারও আরকি সেদিন স্বপ্ন দেখলেন এবং সেই দিনের স্বপ্নটা হচ্ছে এরকম যে, ওই যে হুজুর মানে নেমেছিল, নেমে যাওয়ার পর
এই যে স্বর্ণ মুদ্রাগুলো ছিল সেই স্বর্ণ মুদ্রাগুলো ওই যে কি বলে পুঁটলির মধ্যে যেই পুঁটলিটার মধ্যে ছিল সেইরকম একটা পুঁটলি হুজুর নিয়ে এসে সেই রিক্সাওয়ালাকে দিছে এবং রিক্সাওয়ালার কাছে যেই পুঁটলিটা ছিল সেই পুঁটলিটা আবার উনি হুজুরকে দিচ্ছে। মানে তারা দুজনে সেটাকে অল্টারনেট করলো। এরকম একটা স্বপ্ন উনি আবার দেখলেন। এই স্বপ্ন দেখার পর উনি ভাবলেন যে হয়তো এগুলো আমারই জিনিস, এগুলো আমাকেই হুজুর দিছে। এরপর আরকি উনি সেগুলা বাজারে বিক্রি করে একটা করে বিক্রি করে উনি আরকি বর্তমান সময়ে অনেক ভালো একজন established একজন মানুষ। তো রাসেল ভাই এই ঘটনাটা কিন্তু সত্য একটা ঘটনা এবং উনি যে আছে যেই লোকের ঘটনা আমি বললাম, আপনি যদি আমার কাছে চান আমি উনার কনট্যাক্ট নাম্বারও আপনাকে দিব। কিন্তু পাবলিকলি প্লিজ এটা শেয়ার করবেন না। হোস্টেল লাইফ যে বা যারা কখনো থাকেননি খুব মিস করেছেন লাইফে। কেন আপনি অনুভবই করতে পারবেন না কতটা মজার ও কতটা যন্ত্রণার। এ যেন এক অতি যত্নে গড়া বিশাল পরিবার। 2009-এর ঘটনা। আমাদের রুমে আমরা 4 জন, আর ফুল হোস্টেলে প্রায় 100 জনের কাছাকাছি মেয়েদের তল্পিতল্পা সহ বসবাস। মুসলমানদের পবিত্র ঈদুল আজহার দিনে ঘনিয়ে এসেছে, আর তাই হোস্টেলেও অনেকটা জনমানব শূন্য। আমার রুমে আমি ছাড়া বাকিরা সবাই চলে গেছে। আমি তখন ইন্টারমিডিয়েটের ছাত্রী। সায়েন্সের ছিলাম বলে পড়াশোনা ও প্রাইভেটের চাপ ছিল এবং প্র্যাকটিক্যাল কিছু কাজ ছিল। তাই আমি, সাফা, আজমেরি, সনি, সাইমা ও অন্যান্য গ্রুপের 4 জন ছিলাম বিভিন্ন রুমে। লোক সংখ্যা বলতে এই পুরো হোস্টেল জুড়ে আমরাই ছিলাম। আমাদের কলেজে 2টি হোস্টেল ভবন ছিল, 4 তলা বিশিষ্ট। খুব চমৎকার নাম ছিল হোস্টেল দুটির। সিনিয়র আপুরা যেটিতে থাকতেন সেটার নাম শাপলা, আর আমরা ছিলাম শিউলি হোস্টেলে। আমার লাইফে আমি যতটুকু এনজয় করেছি তার সমস্তটাই হোস্টেল জুড়ে আমার আনন্দের ভুবন, কেননা সবাই আমাকে খুব ভালোবাসতো। সাফা, আমি ও আজমেরি আমরা 3 জন এক রুমে চলে এসেছি। রুমের অন্যান্যদের বাড়ি যাওয়ার সুবিধার্থে 3rd ফ্লোরে শুধু আমরা 3 জনে ছিলাম। অনেক মজা করছিলাম। কখন যে রাত প্রায় 3:25 বেজে গেল টেরই পাইনি। হঠাৎ সাফা দরজা খুলল। ও বলল, তোরা দাঁড়াতো, করিডোর দিয়ে এত রাতে কারা হাঁটছে একটু দেখে আসি। ও একটু সাহসী ছিল, আর আজমেরি ছিল একটু ভীত টাইপের। সাফা দরজা খুলে বাইরে গেল। এদিকে আমি আর আজমেরি বায়োলজি প্র্যাকটিক্যাল খাতা লিখছি ও ড্রয়িং করছি। কিছুক্ষণ বাদে আজমেরি বলল, সাফা তো বাইরে গেল, এখন আসছে না কেন? ওর একটা বাজে হ্যাবিট ছিল বাথরুমে অনেকক্ষণ কাটানোর। তাই মজা করে বললাম, দেখ গিয়ে, হয়তো ওর বাথরুম বয়ফ্রেন্ডের সাথে টাইম দিচ্ছে। খুব মশকরা করতাম আমরা সবাই। খানিক বাদে আমার ও সন্দেহ হতে লাগলো যে এত সময় হয়ে গেল কিন্তু এখনো আসছে না কেন। তাই আমিও বেরিয়ে পড়ি। দরজা খোলা ছিল কিছুটা, বাইরে আসতে একটা দমকা হাওয়া বয়ে গেল আমার শরীরের উপর দিয়ে। আমি বাথরুমের দিকে এগোতে লাগলাম। সবগুলো ফাঁকা। পরে ভাবলাম ও হয়তো ব্যালকনিতে। আবছা অন্ধকার ছিল চারপাশে। ছাদের হালকা আলোয় দেখতে পেলাম কোনো কিছু একটা। আমি তো ধরে নিলাম যে ওই সাফা। তাই পা টিপে টিপে আস্তে হাঁটতে লাগলাম। ওর কাছাকাছি এসে ওর ঘাড়ে হাত দিতে বিকট এক অট্ট হাসিতে ফেটে পড়ল। আমি বললাম, আমার ভয় দেওয়া হচ্ছে তাই তো? আমার দিকে ঘুরে তাকাতেই যা দেখলাম, সাদা কাপড় পরা এক যুবতী, আমাদের বয়সী, কিন্তু চুলগুলো সাদা, চোখ দুটো নেই, শুধু জল জল করছে অক্ষিকোটর। ইয়া বড় একটা মুখ। এ তো মুখ নয়, যেন বিশাল একটা অন্ধকার গহ্বর। রক্তের নেশায় মত্ত, কি বিশ্রী একটা গন্ধ। আমি ভয়ে সারা শরীরে রক্ত শুকিয়ে আসছে।
আমি ভয়ে কাঁপছি, আমার সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছে। অনেক চিৎকার করছি, কিন্তু মনে হচ্ছে গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমি দোয়া পড়তে চেষ্টা করি, এদিকে আমার শরীরে মনে হচ্ছে ছুরির মতো কে যেন ঢুকছে। ডাইনিটা আমার ঘাড়ে কামড় দেওয়ার জন্য চেষ্টা করছে, আর আমি আমার সমস্ত শক্তি দিয়ে ছুটে যাওয়ার চেষ্টা করছি। এক পর্যায়ে আমি ছুটে রুমের গেটে গিয়ে পড়ে যাই। কানে শুনছি অতৃপ্ত কণ্ঠে ডাইনিটা বলছে, তোর কপাল ভালো। আমি শুনলাম দূর থেকে ফজরের আজানের আওয়াজ হচ্ছে। আমি অচেতন হয়ে যাই। তারপর কি হয় আমি জানি না। পরদিন সকালে যখন পানির ঝাপটায় চোখ খুলি, দেখি সবাই কান্না করছে। পরে জানতে পারলাম যে সাফা সেকেন্ড ফ্লোরে গিয়েছিল, আর করিডোরে যে ভূত বা আত্মা ছিল তা এক বড় আপুর। তিনি অনেক আগে পারিবারিক কারণে হোস্টেলে ফ্যানে সিলিং এর সাথে গলায় ফাঁস দিয়ে মারা যান। তারপর থেকেই তার আত্মা ঘুরছে। বিভিন্ন জন বিভিন্নভাবে তাকে দেখেছে, যেমনটা গত রাতে সাফা এবং আমি তার সামনে উপস্থিত হই। করম আলী একজন জেলে ছিলেন, জেলে প্লাস মাঝি, মানে দুটো ইসে ছিলেন। কারণ খুব দরিদ্র মানুষ ছিলেন তিনি এবং খুব কষ্টে সংসার চালাতেন। তো যেটা হতো, উনি দিনের বেলা তার যে খেয়া নৌকাটা ছিল সেটা দিয়ে তিনি খেয়া পারাপার করতেন, মানে নদী পার করতেন, এবং সেটা থেকে তার একটা উপার্জন আসতো। এবং তিনি বিকেলের পর, বিকেল গড়িয়ে গেলে তিনি মাছ ধরতেন, এবং মাছ ধরে যা পেতেন তাই দিয়ে তিনি সংসার চালাতেন। তো এভাবেই করম আলীর সংসার চলতো। এবং করম আলী যেহেতু একজন দরিদ্র মানুষ, তিনি সমাজে খুব একটা নিগৃহীত মানুষ ছিলেন। তাকে খুব একটা মানুষ মানে মূল্যায়ন করতো না, তার কথাবার্তার দাম দিত না, কষ্টে শিষ্টে থাকতো সে। তো এত কিছুর পরও করম আলী বেশ সুখী মানুষ ছিলেন। সুখী মানুষ হওয়ার কারণ হচ্ছে তিনি তার স্ত্রী ছিল, স্ত্রীর সাথে তার খুব ভালো একটা সম্পর্ক ছিল। তার স্ত্রী তাকে খুব খুব মূল্যায়ন করতো এবং তার সব কথা বুঝতো, এবং তারা খুব সুন্দর সময় কাটাতো। এরকম সময়, এমনও সময় গেছে যে সময়টা আর কি দেখা যেত যে তার স্ত্রী তার জন্য খাবার নিয়ে এসে বসে থাকতো ওই ঘাটে, এবং তাকে খাইয়ে তারপর যেত, এবং তার স্ত্রী বেশ সুন্দরী ছিল। তো এই ছিল করম আলীর জীবনের একমাত্র সুখ এবং বাঁচার অবলম্বন। তো করম আলী এরকম ভাবেই দিন কাটিয়ে যাচ্ছিল। তার কষ্টশিষ্টের মাঝেও তিনি এভাবে করেই তার সময়টাকে এনজয় করতেন। তো একটা সময় আসলো, তখন যেটা হতো যে আসলে করম আলীর যে নৌকা সেটাতে খুব একটা কাস্টমার সে পাওয়া শুরু করলো না। কারণ তখন ওখানে দেখা যেত যে বেশ ওই ট্রলার, ট্রলার বলতে কি ইঞ্জিন চালিত নৌকার একটা প্রচলন হলো, এবং দেখা যেত যে ওই মানুষজন ওটাতে চড়েই চলে যেত আর কি। করম আলীর নৌকায় আর মানুষজন খুব একটা উঠতো না, এবং তার নৌকাটাও পুরান হয়ে গিয়েছিল। তিনি চেষ্টা করতেন যে নতুন একটা নৌকা কেনার জন্য, তো সেটাতে অনেক টাকার দরকার। তো যাই হোক, নৌকাটাকে সে রিপেয়ার করে ওইভাবে করেই রাখতো, এবং তার উপার্জন খুব কমে যায়, এবং সে মাছ ধরতে বেরোতো খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করতো না, কারণ নৌকা পুরান হয়ে গেছে, বড় বড় ঢেউ আসেন, ভয় পেত তিনি। আর তার স্ত্রীও বারবার মানা করতেন তাকে যে বেশি রাত পর্যন্ত মাছ ধরতে না, আবহাওয়া খারাপ থাকলে না যেতে, এরকম একটা অবস্থা। তো এরকম এক সময় তার স্ত্রী অন্তঃসত্ত্বা হন, এবং ধীরে ধীরে একটা সময় পার হয়, এবং তাদের তার যখন বুঝেন যে তার সংসারে এক্সট্রা টাকা পয়সার দরকার, তিনি খুব চিন্তিত হয়ে পড়েন। তো এমনই এক রাতে, এরকমই একটা সময়, একটা রাতে করম আলী রাতের বেলা বের হন। সেদিন বৃষ্টি পড়ছে, হালকা বৃষ্টি পড়ছে, এবং বাতাসে বারবার গুরু গুরু করে মেঘ ডাকছে, এবং তিনি সারাদিনই তিনি বিভিন্ন তার স্ত্রীর নিষেধে তিনি বাইরে বেরোতে পারেননি আর কি। তার কাছে তার বউ তাকে বারবার যেতে দেননি, বলেছে যে তোমার নৌকার অবস্থা ভালো না, তুমি বাইরে যাবা, তুমি নদীতে যাবা, নদীতে বড় ঢেউ আছে, কোন একটা সমস্যা হবে, আর এরকম বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকতেছে, কখন জোরে বাতাস ওঠে, অনেক কিছু বলাতে সে বের হয়নি। বাট তার খুব খারাপ লাগতে থাকে, এবং তার ওয়াইফকে তার ডাক্তার দেখানো দরকার, কিছু ওষুধ দিয়েছিল গ্রামের ডাক্তার, সেগুলো কেনার দরকার, তার কাছে কিন্তু সেই টাকাটাও নাই। এরকম অবস্থায় করম আলী বিকালের দিকে যখন তার বউ শুয়ে থাকেন, তিনি সিদ্ধান্ত নেন যে আজকে তিনি বেরোবেন মাছ ধরার জন্য, এবং তিনি একটু দূরে যাবেন, যেসব জায়গাগুলোতে বড় মাছ পায়। তিনি শুনেছিলেন যে নদীর কিছু কিছু জায়গা আছে যেখানে জাল ফেললে মানুষ বড় মাছ পায়। আর তিনি বৃষ্টি বাদল কেয়ার করলেন না। তিনি যেটা করলেন, তিনি তার জালটা নিয়ে চুপি চুপি বাসা থেকে বের হয়ে গেলেন। তো করম আলী যাচ্ছেন,
এবং তিনি মানে আস্তে আস্তে যাচ্ছেন এবং তিনি ভাবছেন মনে যে স্ত্রীকে বাসায় একা রেখে আসলাম, তার সংসারে কিন্তু অন্য কেউ নেই, সে এবং তার স্ত্রী বাসায় একা এবং সে আসছে। তিনি চিন্তা করছেন যে এদিকে সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, কি করবে, মানে স্ত্রীর কোনো সমস্যা হলে। তিনি তারপরও চিন্তা করে যে আমি বাসার তার স্ত্রীর মাথার কাছে হেরিকেন জেলে রেখে আসছি, ম্যাচ আছে, হ্যাঁ, আরও মানে টুকিটাকি খাবার যেগুলো দরকার সেগুলো রেখে আসছি। তিনি এসব চিন্তা করতে করতে যান, নিজে ভিজছেন, বৃষ্টি কিন্তু অনবরত পড়ছে, তিনি ভিজছেন এবং তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন গ্রামের রাস্তায় এবং জানেন যে গ্রামে যখন তখনকার সময় আরো আগের কাহিনী, এটা অনেক আগে নেই, তখনকার সময় যখন সন্ধ্যা হয়ে যেত তখন কিন্তু মানে কোনো বিজলি বাতি কিছু ছিল না, অন্ধকার পথ ধরে করমালে যাচ্ছেন, মাঝে মাঝে বাতাস আসছে, মানে বেশ দমকা হাওয়া আসছে এবং দমকা হাওয়াতে তাকে তাকে তার শীত লেগে যাচ্ছে, মানে শীতল হয়ে যাচ্ছে এবং সে দেখছেন যে এই অন্ধকারের মধ্যে তিনি বুঝতে পারছেন যে গাছপালার পাতা কাঁপছে এরকম। তো করমালির কাছে যেটা ছিল সেটা হচ্ছে যে তার একটা হেরিকেন ছিল, সেটাকে সে পেঁচিয়ে নিয়েছিল তার সাথে যে গামছা আছে গামছা দিয়ে এবং চটের ব্যাগ দিয়ে আর কি, ওই যে চট বলতে যে বাজারের ব্যাগ ছিল সেটা দিয়ে সে পেঁচিয়ে নিয়েছিল। তো আর তার কাছে কিন্তু কোনো মানে ফ্ল্যাশ লাইট বা টর্চ লাইট এগুলো কিছু ছিল না, সে হ্যারিকেনটা এবং সে ওইটার মধ্যে পেঁচিয়ে সে তার ম্যাচ নিয়েছে এবং তার নিজের সামান্য কিছু খাবার এগুলো সে পেঁচিয়ে সে নিয়ে ওখানে রওনা দিয়েছে। তো এরকম করে হালকা ভিজতে ভিজতে করমালি এক সময় সে ঘাটের কাছে চলে আসলো, এসে দেখলো যে তার নৌকাটা যেখানে রাখছিল সে বেশ উঠিয়ে সেই জায়গায় আছে। তো নৌকাটার কাছে গেল, সে নৌকাটার কাছে গিয়ে সে নৌকাটাকে মোটামুটি ঠিকঠাক করলো, তারপর সে অনেকক্ষণ ধরে পানি সেচে নৌকার পাটাতনে কিছু পানি ছিল সেগুলো ফেলে সে নৌকাটা নিয়ে আস্তে করে পানিতে নেমে গেল। নেমেই সে নৌকার একটা ছই ছিল, ছোট একটা ছই ছিল তার, মানে ছই নৌকাটার মধ্যে আগে মানে সে যেহেতু মানুষ পার করতো তিনি বড় কোনো ছই করতে পারেনি, ছোট্ট একটা ছই রেখেছিল, কারণ সেখানে সে মানে বিশ্রাম নেওয়ার জন্য বা কোনো একটা সমস্যা বা বৃষ্টি আসলে কখনো ঢোকার জন্য এরকম একটা ছোট ছই ছিল। তো সে ছইয়ের নিচে যেয়ে সে তার হেরিকেনটা জেলে রেখে সে পানিতে বেরিয়ে পড়ে। পানিতে বেরিয়ে পড়ে চলছে তো চলছে এবং মানে সামনে চলছে তার নৌকা এবং সে বেয়ে আস্তে 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 চলে যাচ্ছে। তো নদীতে বেশ বড় ঢেউ, কারণ বাতাস আছে, দেখা যাচ্ছে যে বাতাস আছে এবং বাতাসে নৌকা দুলছে, বেশ দুলছে, কারণ যখনই বাতাসে দুলছে এবং মাঝে মাঝে দূরে দূরে বজ্রপাত চমকাচ্ছে, সে দেখছে আকাশে যে আলো এবং সে একটা বেশ খেয়ালি হয়ে গেছে, তখন করমালির কাছে তখন বেশ খেয়ালি হয়ে গেছে এবং এই সিচুয়েশনটাকে ভয় লাগার থেকে সে আরো এনজয় করা শুরু করলো। সে মনে করছে যে কি মানে কেমন আকাশের মধ্যে যখন দূরে অনেক দূরে যখন নাকি বিজলি চমকায় বৃষ্টির মধ্যে এবং সে যখন নদীতে, তার কাছে মানে অসাধারণ একটা দৃশ্য মনে হচ্ছিল এটা। তো এরকম দেখতে দেখতে কখন করমালি যে পথ হারায় ফেলছে, নদীর যে দিশা হারায় ফেলছে, সে কোন দিকে গেছে এটা তার খেয়াল নেই। তো সে যাচ্ছে নৌকা বেয়ে, তখন হঠাৎ করে তার খেয়াল হলো যে মানে সে কোথায় আছে সে বুঝতে পারছে না, তার আশেপাশের যে ইটা মানে নদীর যে বাঁকগুলা বা পাড়গুলা সেটা তার চেনা লাগতেছে না। এক জায়গায় যেয়ে দেখলো মানে আরেকটু সামনে তাকিয়ে দেখছে আর কি, সে বুঝতে পারছে যে এই যতটুকু আলো দেখা যাচ্ছে মানে মাঝে মাঝে বিজলির আলো বা আকাশের আলোতে সে দূর থেকে দেখে বুঝতে পারছে যে জায়গাটার মধ্যে আসলে কোনো গাছগাছালি কিচ্ছু নেই, মানে একটা মাঠের মতো, মানে দূরে মানে একটা মানে প্রান্তর আর কি, ধুলার প্রান্তরের মতো, এবং সেখানে দূরে কালো কালো ছোপ দেখা যাচ্ছে মানে কি কোনো জিনিস। তো সে বুঝতে পারলো না ব্যাপারটা কি। তো সে চিন্তা করলো আচ্ছা যাক, আমি একটা জায়গায় পাড়ের কাছাকাছি এসে জাল ফেলার ব্যবস্থা করি। তো সে ওই এসে গেল, নৌকাটাকে নিয়ে আস্তে আস্তে করে সে পাড়ের কাছাকাছি এক জায়গায় গেল, যে এসে ওই আপনার নৌকাটাকে ওই তার যে লগি ছিল সেটা ঢুকিয়ে দিল, মানে পাড়ের মধ্যে দেখলো এক জায়গায় যে মাটিতে গেড়ে ফেললো, গেড়ে ফেলে সে তার জাল রেডি করলো, জাল ফেলবে আর কি। তো সে জাল ফেলছে, জাল ফেলে বসে আছে, চিন্তা করছে যে জালটা তুলবে কিনা। কিছুক্ষণ পর সে আস্তে করে জাল তুললো এবং জাল তুলে সে দেখে তার মানে ছইয়ের থেকে আলো একটু সরিয়ে দিয়েছে মানে পর্দা, এবং সে দেখতে পাচ্ছে হালকা আলোতে জাল দিয়ে বাছার চেষ্টা করছে কি মাছ আছে এরকম করে। সে তেমন কোনো মাছ পায়নি, ছোট ছোট কিছু মাছ পাইছে, এগুলো সে তুলে তুলে রাখতেছে। তো এরকম করে সে চিন্তা করলো যে আচ্ছা এই জায়গায় তো খুব একটা পাচ্ছি না, আর একটু সামনে যাই। তো এরকম সে আস্তে করে জালটা তুলে পরে ফেলার আগে আরো আস্তে আস্তে করে সামনে বেয়ে নৌকা নিচ্ছে আর কি। তো এই সময় সে দূরে দেখতে পাচ্ছে, দূরে মানে সামনে দূরে, যে একটা মানুষ দাঁড়িয়ে আছে সে পাড়ের কাছে। তো সে চিন্তা করতেছে, মানুষ বুঝতে পারছে যে একটা ড্রেস মানে লাইট কালারের মানে হালকা কালারের কোনো ড্রেস, যেটা হয়তো সাদা কালারই হবে, অন্ধকারের মধ্যে সেরকমই লাগছে, মানে অন্ধকারে যেটা ডিটেক্ট করা যায় বোঝা যায়। তো চিন্তা করছে যে এটা কে।
আর এত রাত্রে এই মাঠের কাছে তখন অলরেডি 9টা-10টা বেজে গেছে, এরকম একটা সময় হয়ে গেছে রাত ওখানে আসতে আসতে। তো চিন্তা করতেছে যে এত রাতে, তা গ্রামের মানুষ তো আসলে সময় ঠাহর করতে পারতো না, তখন ঘড়ি সবার কাছে থাকতো না। তো চিন্তা করছে যে তার একটা আন্দাজ যে 9টা-10টা এরকম বাজে, এরকম সময় এরকম হালকা বৃষ্টির মধ্যে মানুষ এখানে দাঁড়ায় থাকবে, এটা কেমন একটা ব্যাপার। তো সে করম আলী কিন্তু বেশ সাহসী মানুষ ছিল, সে আস্তে আস্তে করে সামনে আরো যায়, যে ওখানে যে পাড়ে যেয়ে দেখার চেষ্টা করে। তো দেখে একটা মানুষ বসা ওখানে, তো দাঁড়িয়ে আছে, একটা মানুষ দাঁড়িয়ে আছে ওখানে, কিন্তু মনে হচ্ছে যে এটা কি মানে কে দাঁড়িয়ে আছে সেটা সে ডিটেক্ট করতে পারছে না। তো সে এক সময় জিজ্ঞেস করে জোরে, এই কে ওখানে, কে, আপনি কে, কেডা? তো ওখান থেকে কোনো উত্তর আসে না। তো করম আলী আরেকটু নৌকাটাকে সামনে নিয়ে যায়, পাড়ের কাছাকাছি নিয়ে যায় সে হেরিকেনটা টান দিয়ে বের করে উঁচু করে ধরে। তো উঁচু করে ধরে সে অবাক হয়ে যায়, দেখে যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়েটা বেশ রূপবতী মহিলা আর কি, বেশ রূপবতী, ওই হালকা হারিকেনের আলোতে সে বুঝতে পারছে বেশ সুন্দর দাঁড়িয়ে আছে, এবং সাদা রঙের কাপড় পরা, এবং কাপড় পরা এক প্যাচে কাপড় পরা, মানে কাপড় গ্রামের মানুষরা যেভাবে এক প্যাচে শাড়ি পরে সেভাবে পরা, এবং দাঁড়িয়ে আছে, এবং বেশ সুশ্রী দেখতে, কিন্তু গায়ের রংটা শ্যামলা কালো, মানে কালো কালো বর্ণের, গাত্রবর্ণ হচ্ছে কালো, এবং বোঝা যাচ্ছে আলো পড়েও চকচক করছে যেখানে আলো পড়ছে, এবং তার হাতে শাখা পরা, গলার মধ্যে ঝিনুকের শামুকের মালা, ঝিনুক শাখা মালা পরা আর কি, যেগুলো যে পরা থাকে, শামুকের মালা, ঝিনুকের মালা, এরকম আর কি, এরকম পরা সাদা, এবং পুরো সাদা শাড়ি পরা, এবং সে দেখছে এবং তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তো সে জিজ্ঞেস করে, আপনি কেডা, এখানে কি চান? এবং বৃষ্টি কিন্তু তখন হালকা হালকা পড়ছে। সে বলে, আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করেন? এখানে কিচ্ছু নাই, এখানে কি মানে বাড়িঘর নাই, আপনি এখানে কি করেন, করতে আইছেন এখানে? তো সে যখন এটা জিজ্ঞেস করে, তো সেই মহিলা কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ পরে মহিলা বলে যে, আমাকে নিয়ে যাও, আমাকে নৌকায় নিয়ে যাও, নৌকায় উঠতে দাও, আমি নদী পার হইতে চাই, নদী পার হইতে পারি না, আমাকে নদী পার হইতে দাও। তো যখন তাকে বলে যে আমি নদী পার হইতে পারি না, আমি নদী পার হইতে চাই, তখন সে মনে মনে চিন্তা করে নদী পার হইতে, সে বলে, আমি তো এখন নদী পার হইতেছি না, আমি মাছ ধরতে আসছি, আমার নিয়ে যাও, আমি আমি বসে আছি, আমি এখানে, আমার নিয়ে যাও, আমার নদী পার হইতে পারতেছি না। আবার তাকে বলে, তো তিনি একবার চিন্তা করে, সে বলে যে আমার কিন্তু নৌকায় বসে থাকা লাগবো, হ্যাঁ, আর আমি একলা মাঝি এখানে। বলে যে হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নাই। তো তখন কি করে, সে মাঝি ও যে থাকে, ও আস্তে আস্তে করে নৌকাটাকে সামনে নিয়ে আসে, নৌকাটাকে সামনে এসে পাড়ের কাছে নিয়ে আসে আর কি, পাড়ের কাছে এসে নদীর ঠিক কাছাকাছি এসে রেখে বলে যে তুমি আসেন, উঠে আসেন। তো দেখা যাচ্ছে যে ওই মেয়েটা উঠে আসতেছে না, মানে তাকে বলে আরো কাছে আসতে, তাকে বলতেছে যে নৌকাটা আরো সামনে নিয়ে আসতে। তো গরম আলী খুব বিরক্ত হয়ে যায়, সে বলে যে আপনারা বলতেছে আপনি একটু হাইটটা আসেন, আপনার পায়ে তো জুতা নাই, এমনি তো ভিজে গেছেন আপনি, আপনার উঠে আসলে কি হয়েছে? সে মেয়েটা বলতেছে যে না, তুমি আরো সামনে আসো। তো সে এক সময় বিরক্ত হয়ে সে আস্তে করে নৌকাটাকে একদম পাড়ে এনে ঘ্যাচ করে তার নৌকাটাকে মানে করে ওখানে রাখার পরে দেখে যে সেই মেয়েটা তার নৌকায় উঠে আসে। তো উঠে আসার পরে সে মেয়েটা তার দিকে তাকায় আছে, তো সে বলতেছে যে এখানে না, আপনি যে ওখানে বসেন। তো বলে যে আপনি সইয়ের নিচে বসতেন, আপনি তো ভিজা, আমার ওইখানে একটা গামছা আছে, ওটাতে গা মুছে বসেন ওখানে, যে আমি মাছ ধরবো, আমি এখন নৌকার এই পাশে যাবো না, আমি আগে যাবো, যে মাছ ধরবো, তারপরে আমি মাছ ধরতে বেরিয়েছি। তো মহিলা কোনো উত্তর না দিয়ে মহিলা ভিতরে চলে যায় ছয়ের দিকে। তো করম আলী তখন এদিক ওদিক তাকায়, যখন পাড়ের মধ্যে আসে সে হ্যারিকেনটা ধরে এদিকে তাকায়, সে তাকায় দেখে যে জায়গাটা পুরাই নির্জন, কোনো সেখানে জনবসতির কিছুই নাই, সেখানে জায়গাটা পুরাই নির্জন, সেখানে জনবসতির কিছুই নাই, এবং যতটুকু হেরিকেনের আলো পড়তেছে ততটুকু দেখতেছে যে সাদা সাদা মানে বালির মতো, মানে নদীর পাড়ে যে বালি থাকে, তো নদীর যে পাড়, সেই পাড় তট আর কি, সেখানে তট আর কি, সে জায়গাতে কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই, মানে পুরো একটা পাড়, এবং বালি মানে বেলে পাড়, মানে বালি পড়ে আছে ধুধু ধুধু প্রান্তরের মতো, হ্যাঁ, মানে সেরকম একটা প্রান্তর। কিন্তু সেখানে সে বুঝতে পারে সে এত দূরে এই মহিলা এত রাতের বেলা কেন, সে তার মাথার মধ্যে একটা মানে খটকা লেগে থাকে যে কেন এরকম আসছে। তো যাই হোক, সে আস্তে করে নৌকাটাকে আবার করে পানিতে নেয়। তো পানিতে নিয়ে সে যাচ্ছে নৌকাটা, এবার তার নৌকা বাইতে বেশ কষ্ট হচ্ছে, কিন্তু মানে সে বুঝতে পারছে যে তার নৌকাটা হঠাৎ করে মনে হচ্ছে যে অনেক লোড হয়ে গেছে নৌকাতে। সাধারণত অনেক যদি সে কখনো মানুষজন উঠায়, সেরকম যেরকম ওজন হয় সেরকম একটা ওজন নৌকার ভিতরে মনে হচ্ছে 4-5 জন বসা নৌকার ভিতরে। তো যাই হোক, সে একটু মানে অস্বস্তি ফিল করে যে মানুষ একজন, আর আমি তাও একটা মেয়ে মানুষ, হালকা পাতলা মনে হচ্ছে দেখে। তো যাই হোক, সে ও ইসে যায়, যে আস্তে আস্তে করে নৌকাটাকে আবার সে নিয়ে যায়। তো
ওকে ওই যে ভিতর থেকে ওই মহিলা বলতেছে যে আরো সামনে যা, আরো সামনে যান, আরো সামনে গেলে মাছ পাবি, মানে তুই তুই করে বলতেছে আরো সামনে যা, গেলে মাছ পাবি। তো তিনি মানে করম আলী খুব মানে অফেন্ডেড ফিল করে যে আমাকে আরো সামনে যা মানে তুই তুই করে বলতেছে, কিন্তু সে আর কিছু বলে না। সে আস্তে আস্তে করে মানে লগি ঠেলে ঠেলে আসলেই যাওয়া সেটা সে হয়তো মনে করে যে হয়তো এই যে মহিলা উঠছে সে এখানকার লোকাল, সে জানতেও পারে যে হয়তো ওখানে মাছ থাকতে পারে। তো সামনে যায়, তো মহিলা তাকে আরো বলতেছে যে আরো ডাইনে যা, আরো ডাইনে যা, এরকম করে বলতেছে। তো সে অস্বস্তি ফিল করতে করতে সে যায়, যে এক জায়গায় যা বলে এখানে রাখ, রেখা মাছ জাল মার, দেখবি মাছ পাবি। তো সে ওই জায়গায় নৌকাটাকে রাখে, রেখে সে করে জাল মারে সে। তো জাল মারে যখন, তো জাল মারার পরে সে কিছুক্ষণ ওয়েট করে যখন জাল তোলে, এইবার দেখে সে অনেক মানে তার জালের মধ্যে অনেক মাছ, এবং বেশ বড় বড় সাইজের মাছ আছে। মানে বেশ মানে সে ছোট ছোট মাছ পেয়েছিল আগে, এগুলো বড় বড় সাইজের মাছ এবং অনেকগুলো পেয়েছে সে। এবং সে তুলে রাখার পরে সে তার ওই যে নৌকার খুলে সেখানে জমা মাছ রেখে সে অবাক হয়ে যায় জারি। তো সে মহিলাকে এখান থেকে বলে যে আপনি তো ঠিকই বলছেন যে আমি তো মাছ পাইছি এখানে। তো মহিলা কোনো উত্তর দেয় না, ভিতর থেকে তিনি হালকা মানে ওই যে করম আলী হালকা হাসির শব্দ শুনে ভিতর থেকে। তো সে আবার জাল মারে এবং আবারও মাছ তুলে, এবং সে বেশ অনেক মাছ পায়। এবং সে এক সময় দেখে যে বৃষ্টির তোড় বাড়ছে, এবং সে বুঝতে পারে যে এখন তো অনেক হয়ে গেছে, তার একটা লিমিট থাকা উচিত। সে আর চিন্তা করে যে না এখন আর সে জাল বাইবে না, সে সবই করে তার জালটাকে সে উঠায় ফেলে তখন সে চলা শুরু করে। তো মহিলাকে বলে যে আপনি তো আমার উপকার করলেন, কোথায় মাছ আছে, যদিও আপনি আমার তুই তামারি করছেন, এটা আমার পছন্দ না, আপনি তুই তামারি কেন করছেন। তো মহিলা শুধু হাসে, কিছু বলে না, ভিতর থেকে হাসি শব্দ শুনতেছে ছুঁয়ের ভিতর থেকে। সে বলে যে আপনি কোথায় যাবেন, আপনারা কোথায় কোথায় নামাই দিব, আপনি তো বলছেন নদী পার হইতে পারেন না। তো বলতেছে যে চলো তুমি যেদিকে যাইবা সেদিকেই চলো, সেদিকেই নিয়ে যাবা, সেদিকেই নিয়ে চলো আমারে। তো সে আর কোনো কথা না বলে করম আলী সে ওই নৌকা বাওয়া শুরু করে, এবং বাইতে বাইতে সে চিন্তা করে তার যে বাড়ির যে ঘাট সেখানেই সে যাবে আর কি। তো সেটা তার মানে করার দরকার, সেটা হচ্ছে যে সে ওই ঘাটে যাওয়ার আগে তার মাছগুলো ওইখানে একটা আড়ত আছে, সে আড়তে মাছটা নামায় দেওয়ার কথা আর কি তার। তো চিন্তা করে সে মাছের আড়তটা সে হয়ে তারপরে সে যাবে আর কি। ওখানে একটা আড়ত আছে, সেখানে সারা রাত সেই মাছ কালেক্ট করে আর কি সে আড়তে। তো এরকম চিন্তা করে সে ওখান থেকে আস্তে আস্তে করে ওই বাইতে এদিকে কিন্তু বৃষ্টি বাড়ছে, এবং তার বেশ মানে নৌকা বেশ দুলছে, এবং মানে বেশ মানে বৈরী আবহাওয়া আর কি, আবহাওয়া ভালো না। তো করম আলী নৌকা বাইতে এবং তার কাছে কিন্তু মনে হচ্ছে তার নৌকা অনেক ওজন, নৌকার মানে মানে তার একটু কষ্টই হচ্ছে নৌকা বাইতে, এবং যেহেতু এতক্ষণ মাছ ধরছে তার ক্লান্তি ভর পড়ে গেছে। তো সে এরকম করতে করতে সে এক সময় ওই যে সে আড়তের কাছে আসে, আড়তের কাছে এসে দেখে যে আড়তটা প্রায় বন্ধ, আড়তে কোনো মানুষ নাই, আরো মানে আলো বাতি যা থাকে সেগুলো বন্ধ হয়ে গেছে। তো সেখান থেকে সে চিৎকার করে ওখানকার মানে ওই যে আড়তের যে লোক থাকে যারা মাছ নেয় আর কি, তাদের কাছে চিৎকার করে যে এই মানে কে আসো, এই অমুক আসেনি কেউ। তখন সে চিন্তা করে যে আমি কারো সাড়া শব্দ পায় না, তো সে নিয়ে নৌকাটাকে আড়তের সেই ঘাটে ভিড়ায় সে চিন্তা করে যে আমি হেঁটে যেয়ে দেখি কেউ আছে নাকি। তো চিন্তা করে মহিলাটাকে সে বলবে, সে হেঁটে ওই ছইয়ের ভিতরে যায়, তাকায় দেখে কেউ নাই, ছই ফাঁকা, ছইয়ের ভিতরে কোনো মানুষ নেই। এবং সে খুব অবাক হয়ে যায়, ছইয়ের ভিতরে খুব কোনো মানুষ নেই, এটা কেমন কথা, মানে কোথায় গেল এই মেয়েটা। রাস্তার মধ্যে এমনও তো না যে নদীতে পড়ে গেছে, নদীতে পড়লেও তো সে একটা শব্দ পেত, এবং তার নৌকা তো এত বেশি বড় না, নৌকা কেঁপে উঠতো এরকম কিছু। তো দেখে যে নৌকার ভিতরে কেউ নেই, নৌকা মানে পুরো ফাঁকা। এবং সে খুবই অবাক হয়ে যায়, সে খুব অবাক হয়ে মানে সে মানে মানে তার মাথার মধ্যে কিছুই আসে না। সে একবার মনে করে এটা কি আমার কল্পনা ছিল বা কি ছিল এরকম, এর মধ্যে কিন্তু বৃষ্টি হালকা পড়ছেই। তো সে তখন একবার চিন্তা করে যখন ঘুরে দাঁড়ায়, তখন হঠাৎ করে দমকা বাতাস আসে একটা। দমকা বাতাসে খুবই আজবভাবে হ্যারিকেনের চিমনি থাকা সত্ত্বেও তার হ্যারিকেনটা নিভে যায় ফট করে, এবং সে একটা প্রচন্ড কাঁপুনি ফিল করে, তার শরীরে কাঁপুনি ফিল করে, এবং সে তখন মানে কেমন কিছুক্ষণ ঝিম ধরে থাকে। সে ঝিম ধরে থাকার পর তার কাছে খুব খারাপ লাগতে থাকে, এবং সে তারপরে উঠে দাঁড়ায় চিন্তা করে যে আমি এখন মানে মানে আমার মাছগুলো তো করতে হবে, নাহলে এতগুলো মাছ আমি নিয়েছি এখানে। তো সে ওখান থেকে নামে, নৌকাটাকে পাড়ে বেঁধে সে ওখানে উঠে যে সেখানে সেই খুঁজে, তা আড়তে দেখে যে মানুষজন, বৃষ্টি হচ্ছে দেখে আড়তের লোকজন সব চলে গেছে বা কেউ নাই, ঘুমিয়ে আছে একটা ছেলে, তাকে অনেক কষ্টে ডেকে উঠায় বলে যে আমার নৌকাতে মাছ আছে, মাছ নামা, হ্যাঁ বরফের রাখ।
এই মানে এসে তো লোকটা ছেলেটা শুনতে চায় না, সে বলে আমি তোকে টাকা দিব, এক্সট্রা টাকা দিব, মানে বেশি টাকা দিব তুই নে। তো অনেক কষ্টে সে একটা ছেলেকে উঠায় আনে, এনে তার নৌকাতে আসে, এসে সে মাছ, ওই ছেলে তো অবাক হয়ে যায় যে এত রাত্রে তুমি একটা মাঝি, তুমি কোনদিন মাছই পাও না, তুমি এত মাছ কই থেকে পাইলা, খুবই আজব কাহিনী। তো সে বলে তুই আগে আমার সাথে কথা কম বল, তুই এগুলো উঠা। তো ওই ছেলে সেই মাছ উঠায় সে, এবং সে ছেলের সাথে মাছ উঠায় সে হিসাব করে দেখে বেশ বেশ মাছ পেয়েছে সে, অনেক টাকার মাছ সেখানে। তো ওই ছেলে তো আর সে তাকে টাকা দিবে না, তো কাগজপত্র সে লিখে ছেলের কাছ থেকে সে ওই তার কাগজ নিয়ে সে মানে যে সাইন করে যে টাকা পাবে সে, তার কত টাকা প্রাপ্ত হয় এইসব মানে হিসাব নিয়ে সে ওখান থেকে রওনা দেয় আর কি। তো সে যে নৌকায় উঠে আবার ফিরে আসছে, তার কাছে কিন্তু ঠিক তার নৌকা সে আগের মতোই ভারী মনে হচ্ছে, নৌকা কিন্তু তার হালকা হয়নি। সে নৌকা বেয়ে 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 আসতেছে এবং তার সেই যে ঘাট, যেখানে বাড়ির কাছাকাছি যে ঘাটে সে নৌকা রাখে যে জায়গাটায়, ওই জায়গায় সে চলে আসছে। এসে সে ঠিক যা তার মতো নৌকা বেঁধে সে নৌকার থেকে নেমে নৌকাটাকে বেঁধে সে প্রথম টানতে যায় তার নৌকাটাকে, তখন দেখে যে নৌকাটাকে যখন টেনে উঠাবে তখন দেখে যে নৌকাটা বেশ ভারী। এর মধ্যে সে দেখে নৌকাটা প্রচন্ড একটা দুলুনি উঠে নৌকার ভেতরে, এবং দুলুনি ওঠার পরেই তার কাছে মনে হয় নৌকাটা হালকা হয়ে গেছে। নৌকাটাকে সে মানে নর্মালি যেভাবে টেনে ওঠা ওইভাবেই সে টেনে ওঠানোর পরে কিন্তু তার কিন্তু শরীর খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে তার শরীরটা, তার কেমন জানি মনে হচ্ছে তার শরীরে জ্বর, শরীর ঝিনঝিন করছে, কেমন লাগছে। সে নৌকাটাকে টেনে উঠায় শক্ত করে বেঁধে টেঁধে সে হাঁটা দেয় তার রাস্তায়। এবং সে যখন মানে রাস্তা দিয়ে আসছে তখন গভীর রাত হয়ে গেছে তার বাড়ির দিকে, এবং তখন বৃষ্টি কমে গেছে, হালকা ঝিরঝির বৃষ্টি পড়ছে, এবং তার কাছে কেন জানি মনে হচ্ছে তার কানে ফিস 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 কিছু করছে, গান গাইছে, মানে একটা মেয়েলি কণ্ঠে গান লাগছে তার কাছে, এবং মানে এটা তার কাছে খুব অস্বস্তিকর একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। এবং সেই গানটা খুব স্বাভাবিক সুরের না, মনে হয় ইনিয়ে বিনিয়ে কেউ যদি মানে কান্না করে সেই ধরনের একটা গান, এবং তার কাছে খুব একটা সুবিধার মনে হচ্ছে না, এবং সে খুব অস্বস্তি ফিল করে, সারা শরীর ভেজা, একদিকে তার ঝিনঝিন করছে, সে ভাবে হয়তো বৃষ্টিতে এতক্ষণ পরিশ্রম করার জন্য বৃষ্টির মধ্যে থাকার কারণে হয়তো হয়েছে। তো সে তার বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সে প্রথমেই তার ওয়াইফের নাম ধরে ডাকে, এবং নাম ধরে ডাকার পরে মানে অনেকবার ডাকাডাকি করার পরে সে দেখে যে একটু পরে হ্যারিকেন হাতে তার ওয়াইফ ওখানে আসে, এবং তার ওয়াইফ তাকে এসে তাকে দেখে হ্যারিকেন নিয়ে তার দিকে তাকায় দেখে, এবং তাকে দেখে তার ওয়াইফের চোখে একটা ভয়, কেমন একটা মানে চোখ বড় বড় হয়ে একটা ভয় পায়, এবং তার ওয়াইফ ঠাস করে ওখানে পড়ে যায় বেহুশে। এবং করমালি তো পুরাই মানে হতবাক হয়ে মানে পাগলের মতো হয়ে যায়, ওয়াইফ সে লাফ দিয়ে তার ওয়াইফকে ধরে নিয়ে যাচ্ছে, তার ওয়াইফকে শোয়ায় সে দেখে যে তাকায় দেখে তার ওয়াইফের চোখ উল্টে গেছে, তার যে ওয়াইফের যে চোখ ছিল মানে চোখ নর্মালি থাকে সেটা উল্টে গেছে, এবং গড় করছে তার ওয়াইফ, মানে মুখ দিয়ে ফেনা ভাঙছে। তো সে খুব অস্বস্তি ফিল করে, সে তাড়াতাড়ি মানে এখন কি করবে তার ঠিক ঠিকানা পায় না, সে তাড়াতাড়ি ওয়াইফকে সুস্থতা করার চেষ্টা করে, এদিকে নিজের গোসল করতে হবে, কাকে ডাকবে কিচ্ছু পায় না, গ্রামের বাড়ি, রাস্তা মানে রাত অনেক অন্যরকম, এবং সে তখন তাড়াতাড়ি মানে চেষ্টা করে যে সে বাইরে যে তাদের ওখানে যে মটকিতে পানি ছিল সেখান থেকে পানি নিয়ে আসার। তো সে নিজে দ্রুত যায় যে মটকির থেকে পানি দুই ঘটির মতো পানি নিয়ে সে নিজের মাথায় দিয়ে সে তাড়াতাড়ি গামছা দিয়ে গা মুছতে চলে আসে, গামছাটা ভিজিয়ে তার ওয়াইফকে মুছে দেওয়ার জন্য। এবং সে ঘরে এসে তার ওয়াইফের শরীর মুছতে যায় এবং দেখে যে তার ওয়াইফ উঠে বসে আছে, মানে 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 এই যে যেরকম ভাবে শুয়েছিল সেরকম না, ঠিক উঠে লাইক মানুষ যেমন আসন দেয়, অনেকে দেখা যাচ্ছে যে অনেক সময় সাধনা করার মতো যেরকম আসন দেয়, সেইভাবে তার ওয়াইফ বসে আছে। এবং সে খুব অবাক হয়ে যায়, ওয়াইফ এরকম বসে আছে, তার ওয়াইফের চুলগুলো সামনের দিকে ফেলা, মানে চুলগুলো ফেলে রাখছে, খোলা চুল ফেলে রাখছে এবং বসে আছে। তো তাকে দেখে বলে করমালি বলে খ্যাক করে হাসে তার ওয়াইফ, এবং সেই যে খ্যাক করে যে হাসার শব্দ এবং তাকে যে করমালি বলে, তার অন্তরাত্মা পুরা মানে পিলে চমকে যায়, করমালির পুরোই পিলে চমকে যায়, সে প্রচন্ড ভয় পায়, সে এরকম গলা কোনোদিন শুনে নাই তার ওয়াইফের। তার ওয়াইফ খুব হাসতে থাকে তাকে দেখে, মানে খুব করমালি বলে হাসতে থাকে। তো তারপর সে তো খুব ভয় পেয়ে যায়, সে যে এক জায়গায় বসে সে বলে যে তুমি এরকম করতেছো কেন, তার ওয়াইফ তো তোর লগে আইলাম, তোর বাসায় আইলাম, এখন তোরে দেখলাম, তোরে মাছ দিলাম, তোরে বড় লোক বানাইলাম, তোরে আরো বড় লোক বানামো। তারপর তার নিজের পেটে একটা থাপ্পড় দেয়, সেরকম করে থাপ্পড় দিয়ে বলে, আরে এই যে তোর এই যে বাচ্চা, এটা খেয়ে ফেলামো আমি। এবং এটা শুনে তো করমালির শরীর মানে পুরোপুরি তার প্রত্যেকটা গায়ের রোম দাঁড়িয়ে যায়, এবং সে
প্রচন্ড রকমের ভয় পায়, ঘুসবাম্প হয় এবং সে চিৎকার করে ওঠায়, তুই কে, তুই কি কি ব্যাপার, কি কি বলতে চাস আমারে, তুই এগুলো কি কইতেছস? সে বউরে বুঝে বলে, বউ তুই ঠিক আছিস নাকি? বউর মানে চুলি করতে যায়, দেখে যে তাকে তার ওয়াইফ একটা খামচি দিয়ে দেয় এরকম করে। তো এবং খামচি খেয়ে সে হয়ে যায় এবং করমালি তখন চিন্তা করতে থাকে সে কি করবে। মানে সে কোনো কুল কিনারা পাচ্ছে না এবং সে মানে ভয়ে তার আত্মা উড়ে যাচ্ছে এবং তাকে তার এই ধরনের কথা বলতেছে তার ওয়াইফ এবং হাসতেছে, বারবার হাসতেছে। তো মানে করমালি হতবিহ্বল হয়ে বসে থাকে, তার সামনে যে চৌকিটা আছে চৌকিটার উপরে সে বসে আছে, আরেকটা চৌকি ছিল সামনে, সেখানে বসে সে তাকে চিন্তা করছে সে কি বলবে। এবং সে বারবার সে বলতে থাকে যে তুই কে, তুই আমার তুই 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 তখন তার মাথায় আসে যে এটা কি কোনো ভূত প্রেত আসছে। সে বলে যে তুই যদি ভূত প্রেতনি হয়ে থাকস তুই চলে যা আমার এখান থেকে, আমার এই করিস না। বলে যে আমি শ্মশানে আটকা ছিলাম, তার বউ বলছে তাকে যে আমি শ্মশানে আটকা ছিলাম, আমি আইতে পারতেছিলাম না, আমি নদী পার হইতে পারি না, আমি তোরে দেখা তোর গায়ে নদী পার হইছি, তোর নদী পার হইছি, তোর বাসায় আইছি, তোরে বড় লোক বানাইছি, অন্তত তোর লগেই থাকুম, তোর বোর লগে থাকুম, তোর বাচ্চা খেয়ালাম বলে তার পেট পেট থাবড়াইতেছে, পেট এরকম করে থাবড়াচ্ছে সে। এবং এত ভয়ঙ্কর একটা অবস্থা। তারপর তাকে বলে যে মানে তাকে তাকে বলে যে তুই এইখানে থাকো, স্পষ্ট করে থাকোস, তোরে বড় লোক বানায় দিমু, অনেক কিছু বলে তাকে। এবং সে করমালি প্রচন্ড ভয় পায় এবং এক পর্যায়ে মহিলাটা হাত দিয়ে একটা এরকম মানে থাপ্পড় মেরে তার হ্যারিকেনটা উড়িয়ে ফেলে দেয়, বলে যে এই আলোর তোর দরকার নাই, তোরে আমি ভালো আলো দিমু। আর করমালি যখন হেরিকেনটা উল্টে পড়ে গেছে, ঘর অন্ধকার হয়ে গেছে, তার মনে প্রচন্ড ভয় কাজ করে এবং সে তখন চিন্তা করে যে সে কি করবে। মানে তার মানে তার তার কোনো মানে মানে কোনো কিছু বলার মতো বা কোনো রকম কিছু করার মতো তার চিন্তা ভাবনা টোটালি লোপ পাইছে এবং সে মনে করতেছে যে আমি কোনো দুঃস্বপ্নের মধ্যে আছি। সে শুধু বুঝতে পারতেছে সারা ঘর অন্ধকার, বাইরে বৃষ্টির শব্দ এবং দূরে কুকুর ডাকতেছে এবং মানে 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 ভয়ঙ্কর রকমের কুকুর ডাকতেছে, মানে লাইক কুকুর কাঁদলে যেরকম সুর করে কাঁদে সেরকম কাঁদতেছে এবং ঘরটা অন্ধকার। এবং কিছুক্ষণ বসে থেকে করমালি আর কিচ্ছু পায় না। করমালি খুব একটা ধার্মিক মানুষ না, ধর্মকর্মের কাজ দিয়েও সে কখনো যায়নি। আসলে ধর্ম তার কাছে অনেক দূরের ব্যাপার, সে কখনো ধর্মকর্মের কাজ দিয়েও জানে, সেগুলো নিয়ে ভাবতেও না। কিন্তু সেই মুহূর্তে করমালির হঠাৎ করে কেন জানি সে বলে ফেলে যে আল্লাহর অস্তে তুই আমার ছেড়ে চলে যা, আল্লাহর অস্তে তুই আমার বউরে নিস্তার দে। এটা বলার সাথে সাথে সে প্রচন্ড একটা গোগানির শব্দ শুনে, চিৎকারের শব্দ শুনে এবং সে দেখে যে মানে শব্দ পায়, একটা ধপ করে শব্দ পায় এবং সে বুঝতে পারে যে কোনো কিছু একটা পরিবর্তন হয়েছে এবং সে তাড়াতাড়ি করমালি দৌড় দিয়ে তার বউর কাছে যায়, দেখে তার বউ বিছানায় চিত হয়ে পড়ে গেছে আর কি। করমালি অনেক কষ্টে মানে তার ম্যাচ বের করে খুঁজে, ইসের মধ্যে ম্যাচ ছিল সেটা দিয়ে সে হ্যারিকেনটা আবার জ্বালায় দেখে তার বউ শুয়ে আছে এবং তার বউ মানে মানে চোখ বন্ধ। সে তার বউয়ের মাথায় হাত বুলায়, চোখের পাতা উল্টায়, দেখে যে নর্মাল, মানে চোখের পাতা আর আগের মতো উপর দিকে না। সে মাথার উপর হাত বলায় এবং সে তখন বুঝতে পারে যে আল্লাহর কাছে সে সাহায্য চাইছে এবং এর জন্য সাহায্য পাইছে সে। এবং সে তখন মনে মনে সে কোনো দোয়া পারতো না, কিন্তু সে বারবার বলতেছে যে আল্লাহ আমাদেরকে সাহায্য করো, আল্লাহ আমাদেরকে সাহায্য করো, আল্লাহ বিপদ থেকে বাঁচাও। এবং এরকম বারবার সে চাইতে থাকে ওখানে বসে, সে আর কিছু বলতে পারে না, শুধু সেটাই বলতে থাকে করমালি। এবং সে রাতের বেলা এরকম অন্ধকারে সে শুনতে পায় যে তার বাসার আশেপাশে অনেক শব্দ হচ্ছে। হ্যাঁ, বাসার আশেপাশে মনে হচ্ছে যে কেউ যাচ্ছে, ঘড়ঘড় করছে, তার পাশের যে টিনের যে বেড়া সেটা ঘড়ঘড় করছে, সামনে তার এখানে বাঁশের বেড়া ছিল সেখানে ঘড়ঘড় করছে। হঠাৎ করে সে শব্দ পায় তার সামনে যে তার রুমের দরজাটা খ্যাট মানে দরজা খুলে ফেলে, লাগিয়ে ফেলে এরকম। কিন্তু সে বারবার সে বিড়বিড় করে তার ওয়াইফকে ধরে বসে আছে আর বলতেছে আল্লাহ আমাদেরকে সাহায্য করো, আল্লাহ আমাদেরকে সাহায্য করো। এরকম বলতে বলতে তার এক সময় ভোর হয়ে যায় এবং সে এক সময় সে কখনো বুঝতে পারে না কখন দূর থেকে মুয়াজ্জিনের আযান শুনে এবং আযান শোনার পরপরই দেখে যে সব এগুলো বন্ধ হয়ে গেছে। এই যে সাউন্ড বা এরকম খড়খড় করে দরজায় শব্দ করা বা মানে বাইরে বোঝা যাচ্ছে বেড়ার পাশ থেকে কেউ যাচ্ছে, এগুলো সব বন্ধ হয়ে গেছে। তো করমালি ভোরবেলার মানে তার প্রায় ইসের মতো অবস্থা, নার্ভাসের মতো অবস্থা, মানে নার্ভাস ব্রেকডাউনের মতো একটা অবস্থা চলে আসে সে। এবং সে মানে হাঁপ ছেড়ে চিন্তা করতে থাকে এখন কি করবে। সে বউর পাশ থেকে নড়তে পারছে না এবং এক সময় সে বুঝতে পারে যে বৃষ্টি থেমে গেছে এবং মানে সকাল হচ্ছে, ভোর হচ্ছে এবং সে চুপচাপ ওখানে বসে থাকে এবং তখন পর্যন্ত সে বিড়বিড় করে এটাই বলতেছে আল্লাহ আমাদেরকে সাহায্য করো, আল্লাহ আমাদের সাহায্য করো। এবং এরকম করতে করতে এক সময় সকাল হয়। করমালি তার বউকে মাথায় হাত বুলায় দেয়, তার বউকে বউ দেখে বউ চোখ মুছেছে, বউকে বলে যে বউ তুমি ঠিক আছো? তার বউ বলে জি আমি ঠিক আছি, কেন কি হয়েছে? তখন সে বলে যে না তুমি রাত্রেবেলা একটা সমস্যা হয়েছিল, কি হয়েছে? তো তখন তার বউ বলে যে না আমি তো কিছু বুঝি না, কিন্তু আমার সারা শরীরে ব্যথা, শরীর খারাপ লাগতেছে।
তো করম আলী তাড়াতাড়ি তখন করে তার ওখানে যে তাদের ওখানে সে চিন্তা করে যে আমার যেটা করতে হবে সেটা হলো তিনি করম আলী তাড়াতাড়ি চলে যায় ওখান থেকে হেঁটে বের হয়ে যায় সে প্রথম তাদের এখানে যে জুম্মা ঘর যে মসজিদ আছে মসজিদ থেকে ওখানকার যে হুজুর আছে তাকে যে খুঁজে বের করে বলে যে হুজুর আমার একটা বিপদ হয়েছে। তো হুজুর প্রথম চিন্তা করে যে করম আলীর কি বিপদ হয়েছে, করম আলী কখনো মানে কোনো রকম মানে এরকম ধর্মীয় কার্যক্রম করে না বা এখানে আসে না মসজিদে বা কিছু। তো অনেক রিকোয়েস্ট করে, তো হুজুরকে বলে একটু আসেন। তো হুজুর তার সাথে পরে বোঝে, কারণ তিনি একজন হুজুর মানুষ এবং তিনি চিন্তা করেন যে মানুষের সমস্যা দেখা তো তার কাজ। তিনি আসেন, এসে তো করম আলীর সাথে বাসা আসেন, করম আলী তাকে সব খুলে বলেন। তো হুজুর তখন তাকে বলে যে আসলে কি হয়েছে, তোমার তো আসলে খারাপ হয়েছে করম আলী, তুমি রাত বিরাইতে কেন মাছ ধরো, রাত্রে তো মাছ ধরার টাইম না, এই জায়গাগুলো তো খারাপ, রাত্রে বেলা পিচাস থাকে, তোমারে কি বলছে যে শ্মশান থেকে আসছে, তার মানে ওখানে কোনো একটা পিচাস তোমার সাথে চলে আসছে, তোমার সাথে এসে তুমি আবার আসছো কোথায়, তোমার বাসায় তোমার বউর কাছে আসছো, তোমার বউ হচ্ছে তখন অন্তঃসত্ত্বা, তুমি তো এটা ঠিক করোনি। তো যাই হোক, করম আলীকে তিনি বলেন যে তোমার উপর নজর আছে এবং এটা নিশ্চয়ই তোমার আশেপাশে আছে, বাসার আশেপাশেই আছে, এবং এটা কিন্তু যে কোনো মানুষকে আসর করবে, সম্ভবত তোমাকেই আসর করছে প্রথম। তো হুজুর যেটা করেন যে করম আলীকে বলেন গোসল করে আসতে, এবং করম আলী গোসল করে আসেন, তখন হুজুর তাকে ঝাড়েন বিভিন্ন দোয়া পড়ে ঝাড়েন, ঝেড়ে তাকে করম আলী বারবার ফিল করতে থাকেন, যতবার তাকে হুজুর ঝাড়তেছে ফু দিচ্ছে ততবারই তার শরীর কেঁপে উঠতেছে, এবং তাকে ভালো মতন ঝাড়েন হুজুর, ঝেড়ে বলে যে তোমার নজর আমি উতরাই দিচ্ছি তোমার উপরে, কিন্তু তুমি কিন্তু সবসময় এখন থেকে ইবাদতের মধ্যে থাকবা, দোয়া দুরুদের মধ্যে থাকবা, নামাজ পড়বা, এটা না পড়লে কিন্তু সমস্যা। তখন করম আলী বলে যে আপনি না বললেও আমি এখন থেকে পড়তাম, কারণ আমি বলছি কালকে রাত্রে যখন এরকম একটা ঘটনা হয়েছে তখনই আমি বুঝতে পারছি যে আসলে আমি কেন বাঁচতে পারলাম। তো তখন তিনি করম আলীকে বুঝান এগুলো, এবং তার স্ত্রীকে যেও হুজুর ঝেড়ে দেন, এবং হুজুর তার বাসা বন্ধ করে দেন। করম আলীকে বলেন যে তুমি এরকম নিয়ে আসো, পেরেক নিয়ে আসো, এবং নিয়ে আসো, আমি তোমার ঘর বন্ধ করে দিতেছি। তখন করম আলী যে হুজুরকে এগুলো এনে দেন, পেরেক এবং আরো কিছু জিনিসপত্র হুজুর বলে সেগুলো এনে দেয়। সেগুলো এনে দেওয়ার পর হুজুর তার মানে ঘরটাকে জালের কাঠি পেরেক এগুলো দিয়ে তার ঘরটাকে বন্ধ করে দেন এবং দোয়া পড়ে বন্ধ করে দেন, এবং বলেন যে এখন তোমার সমস্যা নাই, বাট তুমি এখন থেকে আর রাতের বেলা এরকম মাছ ধরতে যাবা না, আর রাতের বেলা মাছ ধরা ভালো কোনো কিছু না, এটা সুবিধার জিনিস না, ওই সময় রাত্রেবেলা অনেক কিছু চলাচল করে। তো তোমার স্ত্রী অন্তঃসত্ত্বা, তুমি এই সময়টা খুব কেয়ারফুল থাকবা, এবং তুমি মানে কেয়ারফুল মানে তাকে বলে যে তুমি সাবধানে থাকবা, তুমি এরকম বেরোবা না, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে ইনশাল্লাহ, তুমি এগুলো নিয়ে চিন্তা করবা না। তো করম আলী হুজুরের কথা মানেন এবং তিনি আস্তে ধীরে ওইটা ছেড়ে দেন, এবং তার ওই দিন মাছ বিক্রি করে তার কিছু লাভ হয়েছিল, এবং সেই লাভ দিয়ে সে কিছুটা তার ব্যবসাতে ইনভেস্ট করেন, মানে তার নৌকা ঠিক করেন এবং অনেক কিছু করেন, এবং পরবর্তীতে সে আস্তে আস্তে বিভিন্নভাবে তার জীবনে মোটামুটি উন্নতি ঘটে, তার সন্তান হয়, এবং সে তার সন্তানকেও তিনি ধর্মীয় শিক্ষা দেন এবং অনেক ভালো অবস্থায় চলে যান আস্তে আস্তে, আলহামদুলিল্লাহ সে ভালো করেন আর কি তার জীবনে। তো এই ছিল করম আলীর কাহিনী। তো করম আলীর কাহিনী থেকে একটা জিনিস শিক্ষা নেওয়ার আছে, সেটা আমি আপনাদের সবাইকে বলি যে আসলেই মানুষ যদি খুব বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করে, সৃষ্টিকর্তাকে স্মরণ করে, সৃষ্টিকর্তা কখনোই তাকে ছেড়ে যায় না। তো এই জিনিসটা কিন্তু সবসময় আমাদেরকে মনে রাখতে হবে, এবং করম আলীর মতো একজন দরিদ্র মাঝি যে নাকি এই ব্যাপারগুলোতে খুব একটা ওয়াকিফাল ছিল না, বা যে এই ব্যাপারগুলো নিয়ে কখনো চিন্তাই করতো না, সেও যখন নাকি নিতান্ত বিপদের মুহূর্তে সৃষ্টিকর্তাকে স্মরণ করেছে, সে কিন্তু সাহায্য পেয়েছে। তো এটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে। আর আরো কিছু শিক্ষণীয় ব্যাপার আছে করম আলীর এটা থেকে, যে এই যে রাতের বেলা মাছ ধরতে যাওয়া, যদিও জেলে সম্প্রদায় ধরেন, এটা কিন্তু খুব সাবধানতার সাথে যাওয়া উচিত, যেহেতু এটা তার একটা প্রফেশনের অংশ। সেই প্রফেশনে আছেন, ঠিক আছে, প্রফেশনে থাকলেও তাকে দোয়া পড়ে এবং তার নিজের শরীর বন্ধ করে, আপনারা যারা এই কাহিনীটি শুনছেন তাদের মধ্যে যদি এই প্রফেশনের সাথে কেউ থেকে থাকেন, কারো যদি প্রফেশন এটা হয়ে থাকে, কারো যদি মানে তার কর্মই যদি এটা হয়ে থাকে, অবশ্যই আপনারা দোয়া পড়ে নেবেন, এবং দোয়া পড়ে নিজের শরীর বন্ধ করে, আপনারা জানেন যে শরীর কিভাবে বন্ধ করে, সে দোয়া পড়ে তারপরে আপনারা আপনাদের এই প্রফেশনটাতে যাবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। তো রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটি শেয়ার করছি, এই ঘটনাটা আমি শুনেছিলাম আমার এলাকার একজন রিক্সা চালকের কাছ থেকে। উনি মধ্যবয়স্ক একটা মানুষ, ৩৫ বছর বয়স হবে।
উনি সাধারণত রাত্রের বেলা একদমই রিক্সা চালাতে পছন্দ করেন না। উনি একটা শৌখিন মানুষ আরকি। কিন্তু সামনে ঈদ আসার কারণে উনি উনার এই রিক্সাটা রাত্রের বেলা চালান। কারণ উনাকে একটু বাড়তি ইনকাম করতে হবে। আর ঈদের সময় উনি একটু ছুটি নিতে চায় আরকি। নিজেকে একটু সময় দিতে চান। এজন্য উনি ঈদের আগে বেশ ওভারটাইম শুরু করে দেয় আরকি। তো উনি এক রাতের ঘটনা আমাকে শেয়ার করছে। সেই রাত প্রায় ১১টা কি ১২টার দিকে আরকি। উনি যখন আসতেছে উনি বুঝতেছেন যে আজকের পরিবেশটা একটু অন্যরকম। আর ঘুটঘুটে অন্ধকার, আ আকাশে চাঁদ নেই। পাহাড়ের ও মানে আঁকাবাঁকা পথ সবকিছু মিলে তার কাছে একটু হন্টেড লাগতেছে আরকি। কিন্তু তারপরেও তার তো আজকের মানে রিক্সা চালার যে একটা বাড়তি ইনকামের একটা সুযোগ, সেই সুযোগটা তিনি গ্রহণ করেছেন। তো হঠাৎ করেই তার রিক্সায় একজন বৃদ্ধ লোক আসে, যিনি সাদা পাঞ্জাবি পরা, সাদা পাগড়ি, সাদা টুপি, সাদা পায়জামা, একদম পুরো সাদায় সাদা একটা লোক আসে। আ মানে লোকটা এসে বলে যে, "বাবা আমি তো একটু এক জায়গায় যাবো, তুমি কি যাইতে পারবা নাকি?" তো তখন করিম আলী চাচা বলে যে, "আরে বাপরে! আমি তো এরকম একটা ভাড়াই খুঁজতেছিলাম যে একজন কেউ আসবে।" তো তখন উনি ওই চাচাকে রিক্সার মধ্যে উঠায় নেন। কিন্তু রিক্সায় উঠার পর থেকে এই চাচা একদমই চুপচাপ হয়ে যায়। শুধু তার হাতের মধ্যে তাসবিহ ছিল আর উনি অবিরাম লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ মাঝে, মাঝে অন্যান্য সূরারও উনি পড়তে শুরু করেন। তো উনি উনার কাজ করতেছেন আর করম আলী যিনি রিক্সা চালক তিনি তার কাজ করতেছেন, প্যাডেল মারতেই আছেন। এবং তার একমাত্র লক্ষ্যটাই হচ্ছে খুব তাড়াতাড়ি এই হুজুরকে নামিয়ে দিয়ে তার ভাড়া নিয়ে উনি বাড়ি চলে যাবেন। কারণ আজকে অনেক রাত হয়ে গেছে। এবং এই যে হুজুর যে ছিল সেই হুজুর শুধুমাত্র মাঝেমধ্যে ইশারা করত যে এইদিকে যাও, ওইদিকে যাও। কিন্তু উনার মুখ দিয়ে সবসময় তাসবিহ চলতেই আছে। তো উনি যখন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, সেই রাস্তাটা তার কাছে মনে হচ্ছে একদমই নতুন একটা রাস্তা। এবং এই রাস্তাটার পাশ দিয়েই রাস্তার পাশে সাধারণত শ্মশান ঘাট থাকে না। কিন্তু হঠাৎ করে উনি দেখতে পারলেন যে এই রাস্তার পাশেই একটা শ্মশান ঘাট আছে। অনেকদিন ধরেই জায়গাটা হয়তো পড়ে আছে এরকম লাগতেছে। মনে হচ্ছে যে এইখানে আশেপাশে অনেকদিন যাবত কেউ আসে না। তো উনি ওই শ্মশানটার মানে কাছাকাছি যখন অতিবাহিত হচ্ছেন, তখনই উনি দেখতে পারলেন যে চারপাশের যে আবহাওয়াটা আছে, সেই আবহাওয়াটা হঠাৎ করেই কমে গেল। এমন একটা আবহাওয়ার মধ্যে এসেছে যে উনার কাছে এখন ঠান্ডা লাগতেছে এরকম একটা অবস্থা। তো উনি হুজুরকে বললেন যে, "হুজুর আর কতদূর যাইতে হবে?" তো এটা শোনার পর হুজুর কোনো কিছু বললে না। হুজুর শুধু বললে, "সামনে যাও।" যাচ্ছে। তো যাইতে, যাইতে হঠাৎ করে এই করম আলীর আ মানে চোখ পড়ে আ শ্মশান ঘাটের পাশেই একটা দৃশ্যের দিকে। উনি এই যে মানে ভালোভাবে দেখতে পারতেছে না কুয়াশার ভিতর থেকে। তারপরেও উনি দেখতেছেন যে মানে ওই শ্মশান ঘাটের দিক থেকে অনেকগুলো ছোট, ছোট অবয়ব তার দিকে আসতেছে। মানে অবয়বগুলো এমন টাইপের যেন মনে হচ্ছে অতৃপ্ত আত্মা সারিবদ্ধভাবে তার দিকে তাকিয়ে তার দিকে ধীরে, ধীরে আসতেছে। তো এগুলা দেখার পর মানে উনি বেশ খানিকটা অবাক হয়ে যায় এবং উনি বলে যে, "হুজুর আ এগুলো তো আমার কাছে বেশ ভয়ানক লাগতেছে। আপনি কি করবেন? আপনি কোথায় যাবেন?" এগুলো যখন বলতে থাকে তখন উনি আরকি দেখতে পারেন যে পিছন থেকে হুজুর কোনো কথা বলতেছে না। তো পিছন থেকে যখন উনি কথা বলতেছে না তখন উনি পিছনে ফিরে তাকান এবং দেখেন যে সেখানে আসলে কেউ নেই। এটা দেখার পর করম আলী একদমই ভেঙে পড়েন। কারণ উনি এত মানে এই জায়গাতে উনার আসার কথা না। কিন্তু একজন লোকই তো উনাকে এখানে নিয়ে আসছে। কিন্তু সেই লোকটাকেই উনি পাচ্ছেন না। তো এটা দেখার পর তার আর মানে নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না এবং হঠাৎ করেই উনি দেখতে পারেন যে ওখানে যে শ্মশান ঘাটটা ছিল সেই শ্মশান ঘাটে মানে অ মানে অস্বাভাবিকভাবে চিতাগুলোর মধ্যে দিক, দিক করে আগুন জ্বলতে শুরু করলো। ঠিক তখন এই রিকশাওয়ালা পেছনের দিকটায় হঠাৎ করে এমন একটা দমকা হাওয়া আসলো যেটা দেখে উনি মানে আর ঠিক থাকতে পারল না। ঠিক মানে ওই
একটা মানে এতক্ষণ থেকে তো উনি ছোট, ছোট ভয়ানক মানে অবয়ব দেখতেছেন। কিন্তু এবার উনি দেখলেন যে রিক্সার ঠিক ডান পাশে মাটি থেকে বেশ কিছুটা উপরে শূন্যে ভেসে আছে একটা অবয়ব, যার পরনে রক্তমাখা সাদা কাপড়, কিন্তু কোনো পা নেই। হাওয়ার মধ্যে উড়ছে। লম্বা এলোমেলো চুল তার। ফ্যাকাশে পচা মাংসের মতো মুখে, মানে এমন একটা অবস্থা যেন মনে হচ্ছে যেন পুরো পচে গলে গিয়েছে তার শরীরটা। কিন্তু তার লম্বা হাতগুলো, নখগুলো দেখে করম আলী একদমই মানে নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না। এবং এরপরেই উনি যেটা লক্ষ্য করেন যে ওই যে বড় অবয়বটা যেটা, সেটা তার দিকে ভেসে, ভেসে আসতেছে। এবং এটা দেখার পর মানে আতঙ্ক হয়ে করম আলী মানে তার কি বলে প্রাণপণে সে কি করলো? দৌড় দেওয়া শুরু করলো। মানে তার চোখ এত বেশি কি বলে ভয় লাগতেছে এই জিনিসগুলা দেখে, তার চোখে সে বিশ্বাস করতে পারতেছে না। কিরে, একটা লোক এখানে আমাকে নিয়ে আসলো আর এরকম একটা পরিস্থিতি হয়ে গেল। তখন উনি কোনো কিছু চিন্তা না করে উনি আয়াতুল কুরসি পড়েন এবং উনি আয়াতুল কুরসি পড়তে শুরু করেন। এবং ওই যে মানে হুজুরটা ছিল, সেই হুজুরটার যে তসবিহ ছিল, সেই তসবিহটা উনি দেখতে পারেন। তসবিহটা আবার এই রিকশার মধ্যে পড়ে মানে ফেলে রেখে গেছে। এটা দেখে এখন উনি আরো বেশি ভয় পেতে শুরু করেন যে, কিরে এই লোক চলে গেছে ঠিক আছে, কিন্তু এই তসবিহ ওখানে রেখে গেছে মানে এগুলা দেখার পর উনি আর মানে সেন্স ঠিক রাখতে পারেন না এবং সেখানে উনি সেন্স হারিয়ে ফেলেন। এবং এই যে সেন্স হারিয়ে ফেলে করম আলী মিয়া, এরপর উনি বারবার আরকি যখন সরি মানে এই করম আলী যখন আরকি চোখ খুলেন, তখন উনি দেখতে পারেন যে উনি কোনো একটা মসজিদের মধ্যে শুয়ে আছেন এবং উনার পাশে আছে ২ জন মানুষ। একজন হুজুর করে আর একজন এমনিতে নরমাল। তো তখন তারা জিজ্ঞাসা করে যে, "আপনি কে? কোথা থেকে আসছেন? কি কাহিনী আপনার?" তখন উনি গত রাতের ঘটনা উনি ওই হুজুর এবং ওই যে আরেকজন লোক ছিল তাকে খুলে বলেন। তখন ওই মসজিদের হুজুর অনেক বেশি অবাক হয়ে যায়। উনি বলেন যে, "এইরকম একজন হুজুর তো আ মানে আপনি যেই বর্ণনাগুলো দিচ্ছেন, সেই বর্ণনাগুলো অনুযায়ী একজন হুজুর তো আজ থেকে অনেকদিন আগে তা দুর্ঘটনায় রোড দুর্ঘটনায় মারা যান। তাহলে তাকে আপনি আজকে কিভাবে দেখলেন?" তো এই জিনিসগুলো বুঝতে পারতেছিলেন না তারা। এরপর ওই করম আলী মিয়াকে একজন ভালো কবিরাজ দেখানো হয়। তো কবিরাজ দেখে আরকি তাকে বলে যে, "তুমি যেই জিনটার দেখা পাইছিলা বা জিনটা তোমার সাথে দেখা করছিল, উনি অনেক পুরনো একটা জিন। আর ওই জিনটা আসলে কারো তেমন কোনো ক্ষতি করে না। কিন্তু তুমি আসলে একটু বেশি ভয় পেয়ে গেছো। এইজন্য তোমার এই অবস্থা।" পরবর্তী সময়ে আসলে উনাকে একটা তাবিজ দেওয়া হয়। ওই তাবিজটা নেওয়ার পর উনি আরকি মোটামুটি সুস্থ হয়ে যান। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। ঘটনাটি হয়েছিল ২০১৬ সালে এবং বলেছিলেন চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন। ঘটনাটি শুরু করছি তাহলে। আমাদের গ্রামে এক লোক ছিল যে সারাদিন মদ খেত এবং গান গাইতো। নামাজ রোজা কিছুই করতো না। এভরিডে ড্রিঙ্ক করে এসে তার বউকে পেটাতো। এই প্রবলেমটা থেকেই গিয়েছিল। একদিন রাত ৯টার দিকে ড্রিঙ্কের দোকানে গিয়ে ড্রিঙ্ক পান করছিল আর সেখানে আরো কিছু ড্রিঙ্ক পান করা লোক ছিল। তাদের সাথে গল্প করতে করতে রাত ১টা বেজে যায়। তারপর যে যার মতো নিজের বাড়ির দিকে রওনা হয়ে যায়। ওই লোকটি তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তার বাড়ি যে একটা কবরস্থানে, তার বাড়িতে যেতে একটা কবরস্থান পড়ে। তো সেই দিন লোকটা সেই কবরস্থান পার করবার পর একটু গিয়েই চিৎকার শুরু করে যে কেউ কি তাকে মারছে, কেউ তাকে মারছে রাত ১টার সময়। হঠাৎ করে পাশ দিয়ে একজন লোক যাচ্ছিল। তবে একজন প্রশ্ন করলো যে রোডের পাশেই বাড়ি, সে শুনতে পায় তার চিৎকার, সে ভয়ে বাড়ি থেকে বের হয় না। লোকটা জোরে জোরে শাউট করছে যে তাকে খুব জোরে কেউ মারছে। তবে সেই মানুষটা যে প্রশ্ন করছিল যে জানতো যে এই লোকটাকে ড্রিঙ্ক করে, তাই সে মনে করলো যে ড্রিঙ্ক করে উল্টাপাল্টা বকছে, তাই বোধহয় তিনি আগান নাই। তাই সে নিজের পড়াশোনা করছিল। তার একটু পর লোকটা তার চিৎকার স্টপ হয়ে যায়। তারপর সেই মানুষটি যে
পড়ছিল যে সে ভাবলো যে এবার শান্তি পেলাম, বাট সকালে ঘুম থেকে ওঠার সময় সে বাইরে হইচইয়ের সাউন্ড পায়। তারপর সেই মানুষটি বাইরে গিয়ে দেখে যে সেই লোকটি মারা গেছে। তারপর সেই মানুষ সারপ্রাইজড হয়ে যায়। তারপর যে ঘটনাটি বলবো সেটা ওই লোকটির মর্মান্তিক ঘটনার সাথে রিলেটেড। এই লোকটির মৃত্যুর পর সেদিন দুপুরে কিছু ছেলে প্ল্যান করলো যে ওই লোকটি মদ খেত এবং খারাপ কাজ করতো, তবে এই আজব হয় দেখবো, মানে এই তার কবরের আজাব কিভাবে হয় দেখবে। তাই বলে সেই দিনই যারা কবর খোঁড়ে তাদেরকে কিছু টাকা দিয়ে ওই কবরের সিসি ক্যামেরা লাগায়। সিসি ক্যামেরাটা এমন ভাবে লাগায় যাতে কেউ দেখতে না পায়। তারপর দুপুর 2টার সময় তার মাটি হয়ে যায় এবং তারপর সেই ছেলেটি, যে ছেলেটা সিসি ক্যামেরা লাগানোর জন্য টাকা দিয়েছিল, তার 2 জন ফ্রেন্ড মিলে সেই ছেলেটির বাড়িতে বসে ল্যাপটপে দেখছিল যে কি হচ্ছে। একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হলো সেই কবরে তারা লাইট জ্বালিয়েছিল। তারা শুধু সিসি ক্যামেরাতেই দেখতে পায় যে সে আস্তে আস্তে চারিদিকে অন্ধকার হয়ে আসছে। আর একটা বিকট সাউন্ড হলো। তারপর সিসি ক্যামেরা বাস্ট হয়ে যায়। আর সেই ছেলেরা যারা দেখছিল তাদের ল্যাপটপে বাস্ট হয়ে যায়। আর তাদের বাড়িটা কাঁপতে থাকে। অনেক শ্যাডো দেখতে পায় সেই 3 জন। হরর সাউন্ডটা আমি আসলে এই ঘটনাটা আসলে আমাকে যিনি পাঠিয়েছেন তাকে আকুল আবেদন করছি যে যারা ঘটনা পাঠাচ্ছেন একটু পরিষ্কার করে পাঠাবেন। হরর সাউন্ড শুনতে পায় তারা। সেই ঘরের ফ্যানটা খুলে পড়ে যায়, লাইট ফিউজ হয়ে যায়, তারা এলোমেলো হয়ে যায়, খুব আঘাত পায়। সাডেনলি সেই রুমে ঘরের মতো বাতাস হতে থাকে, চারদিকে ডোর ক্লোজ হয়ে যায়। সাডেনলি তারা রিয়েলাইজ করে যে তাদের বাড়ির বাইরে খুব চিৎকার হচ্ছে। তারপর তারা সেই লোকটিকে তাদের রুমের মধ্যে দেখে, যে লোকটা মারা গিয়েছিল। আসলে যে লোকটা মদ্যপ অবস্থায় ছিল সেই লোকটা সেদিন রাত্রেবেলা বাড়িতে যাওয়ার পথে অনেক জোরে চিৎকার করছিল, তাকে কেউ মারছে বলে। কিন্তু আশেপাশের মধ্যে একটা পাশের বাড়ির একটা ছেলেই এখানে সজাগ ছিল, যে পড়াশোনা করছিল। ওই মুহূর্তে তার এইসব চিৎকার শুনে মনে করছিল যে উনি মদ্যপ অবস্থায় আছে, কি আর সমস্যা। তো পরবর্তী তারা ফ্রেন্ড মিলে প্ল্যান করে যে উনি তো মারা গেছেন, তো ওনার কবরের পাশে কোনো ক্যামেরা টাইপের কিছু লাগিয়ে রাখার এরকম প্ল্যান করেছিল। যাই হোক, যে লোকটা মারা গিয়েছিল তারপর তারা ওখানে 3 জন সেন্সলেস হয়ে যায়। তারপর সেই ছেলের মা ও বাবারা সেই ফ্রেন্ডের বাড়ির ছাদে পায় তাদেরকে। তারপর সেই 3 জনের শরীরে অনেক জ্বর ছিল। তারপর তাদেরকে বলে যে কি হয়েছিল। তারপর তারা বলতে চাচ্ছিল না। অনেকক্ষণ পর তারা বলে এই ঘটনা ঘটেছিল। তারপর তাদের জ্বর ডক্টরকে দেখে ভালো হলো না। অনেক হুজুর দেখানোর পর ভালো হয়। অলরেডি সেই ঘটনাটি গ্রামে ছড়িয়ে পড়ে। সবাই জেনে যায় এই ঘটনাটি। এইটাই হলো আমার ইভেন্ট। এটা একটা রিয়েল ইভেন্ট। ঘটনাটি ঠিকঠাক গুছিয়ে না লেখার জন্য তিনি অত্যন্ত ক্ষমা চেয়েছেন। তারপরেও আমার কাছে ঘটনাটা যতটুকু ইন্টারেস্টিং মনে ছিল ততটুকু ইন্টারেস্টিং মনে হয়নি। হ্যাঁ, স্টেপ নেওয়ার জন্য প্রথম ঘটনাটা খুব বেশি ভালো হয়নি। সব ভালো ঘটনা পড়তে পারলাম না। যিনি পাঠিয়েছেন তার ঘটনা প্রথমে ইন্টারেস্টিং লেগেছিল। যাই হোক, পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি। প্রথম ঘটনাটা একটু স্কিপ করে গেলাম, মাঝখানে কোনো কথা বলছি না, দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা যে পাঠিয়েছে তিনি এখন এই মুহূর্তে আমাদের সাথে আছে। অরণ্য নাম, NF অরণ্য, এই মাগুরা থেকে লিখেছে। তিনি ভূত এফএমের নিয়মিত শ্রোতা, মাগুরা থেকে লিখছে এবং মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। স্টুডিওতে এসে তার গল্প বলা সম্ভব নয়, এই জন্য তিনি আমার কাছে ঘটনা শেয়ার করতে চেয়েছিল। এর আগে ভূত এফএমে ঘটনা পাঠিয়েছিল কিন্তু সেটা সিলেক্ট হয়নি। সেদিন আমার ঘটনার চেয়ে হয়তো ভালো ইমেল ছিল। যাই হোক, আজ যে ঘটনাটি লিখবো তার ভাষ্যমতে তিনি হচ্ছেন আমার ইংলিশ প্রাইভেট টিউটরের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। স্যারের নাম শাহাবুদ্দিন স্যার। তিনি মাগুরাতেই তার বাড়ি। মাগুরার একটি নামকরা হাই স্কুলে তিনি শিক্ষকতা করতেন। বেশি কথা না বলে ঘটনায় যাই। এটি 2013 সালের ঘটনা। স্যারের বোনের বিয়ে হয় ঝিনাইদহ জেলার এক উপজেলায়। জায়গার নামটি স্যার প্রকাশ করেননি। একদিন বিকেলে স্যার তার বোনের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। প্রায় আসা যাওয়া ছিল সেখানে। সময়টা ছিল ডিসেম্বর মাস, বেশ ঠান্ডা পড়েছে। তো ওই গ্রামে প্রবেশ করতে হয় একটি জঙ্গলের মধ্যে দিয়ে। উল্লেখ্য যে জঙ্গলের মধ্যে একটা রাস্তা ছিল যা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার এবং পুরো রাস্তাই পাকা। জঙ্গলের প্রবেশ মুখে গাড়ি অটোরিকশা, লেগুনা যাত্রী নামিয়ে দেওয়া। ওরা ভেতরে যায় না। ওই জঙ্গলি এলাকায় খুব ভৌতিক কথা প্রচলিত ছিল। স্যার জানতেন সবই। ওই জঙ্গলে ভয় পেয়ে অনেকে মারাও গেছেন। স্যার 2 জনের মৃতদেহ পর্যন্ত দেখেছেন। এখনো সেই জঙ্গল আছে। ঝিনাইদহ ক্যাডেট কলেজের কাছাকাছি অনেকেই ওই গ্রাম সম্পর্কে জানে। যারা ঝিনাইদহ থেকে আছেন তারা হয়তো চিনতে পারেন। খোঁজ নিলে অবশ্যই জানতে পারবেন স্থানীয়দের কাছ থেকে। তো স্যার গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন, 2 পাশে তামাক গাছ। এখন আমি স্যারের ভাষায় লিখছি। প্রায় সন্ধ্যা হয়ে গেছিল।
চারপাশে সবুজ প্রকৃতি ছিল মুগ্ধ হওয়ার মতো। দেখে খুবই ভালো লাগছিল। কুয়াশার প্রকোপ বাড়ছিল। আমার বেশ ভালোই লাগছিল। হেঁটে যাচ্ছি, যখন জঙ্গলে প্রবেশ করবো এমন সময় 4-5টা শিয়াল আমার দিকে এগিয়ে আসে। শিয়ালগুলো আমার চারদিকে ঘুরতে থাকে। ঠিক সেই সময় দূরের মসজিদ থেকে মাগরিবের আজান শুনতে পাই। আমার সামনের শিয়ালগুলোর চোখ ছিল রক্তের মতো লাল। শিয়ালগুলোর চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। আমি বললাম, হে আল্লাহ, আমি তো ওদের কোনো ক্ষতি করিনি, তুমি আমাকে রক্ষা করো। কিছুক্ষণের মধ্যেই শিয়ালগুলো চলে গেল। তখন আমি তেমন ভয় পাইনি। আসল ঘটনা শুরু হয় একটু পর থেকেই। আমি জঙ্গলে ঢুকলাম। মনে তেমন কোনো ভয় ছিল না। চারিদিকে সামান্য আলো ছিল। আমার কাছে মোবাইল ছিল, তাই আলো নিয়ে চিন্তা ছিল না। হঠাৎ দেখি একজন সাদা শাড়ি পরা মহিলা জঙ্গল থেকে রাস্তায় উঠে আসছে। তার মুখ দেখা যাচ্ছিল না। ভাবলাম আমার পরিচিত, কারণ ওই গ্রামের মোটামুটি অনেককেই আমি চিনি। আমার দিকেই আসছিলেন। কাছাকাছি চলে এলে পকেট থেকে ফোনটা বের করে টর্চ অন করতেই দেখি আমার সামনে আর কেউ নেই। এই মাত্রই তো একজনকে দেখলাম। যাই হোক, স্বাভাবিক ঘটনা ভেবে নিলাম। হয় আমার মনের ভুল, না হয় সে দ্রুত চলে গেছে। কিন্তু আমার মনেই পড়েনি ওই সময় গ্রামের কেউ জঙ্গলে থাকার কথা ভাবে না। কারণ সবাই জানতো এই গ্রামে প্যারানর্মাল কিছু ঘটেছিল আগে, তাই লোকজন সন্ধ্যার পর এখানে আসার সাহস করতো না। এরপর এগিয়ে যাচ্ছে, হঠাৎ বৃষ্টি। এমন সময় বৃষ্টি, মেঘ ছিল না, কিন্তু হঠাৎ বৃষ্টি। ভাবলাম হতে পারে পাশে দেখি গর্ত মতো। আমি গর্তের মতো ওই জায়গাটাতে ঢুকে গেলে বৃষ্টিতে ভিজবো না। ঢুকে গেলাম। এরপর গর্তে বসে আছি। বেশ বড় গর্ত ছিল। এমন ভাবে ছিল মাথার উপরও ছাউনির মতো হয়ে গিয়েছিল। এমন সময় আপা ফোন দিল। আমি বললাম, বৃষ্টি শেষ হলেই আসছি, চিন্তা করো না আপা। আপা বলল, বৃষ্টি? আর কিছু না বলে বলল, তোর 2 ভাগ্নেকে পাঠাচ্ছি, তুই কোথাও যাস নে। এরপর আমি অপেক্ষা করতে করতে দেখলাম আমার সামনে আকাশ কালো হয়ে গেল। প্রচন্ড ঝড় শুরু হলো। ঠিক পাশের বাঁশবাগানের বাঁশগুলো যেন মাটি ছুঁয়ে যাচ্ছে। চারিদিকে প্রলয় শুরু হয়ে গেল। দেখলাম সামনে একটা গরু সব তছনছ করে ফেলছে, কিন্তু কোনো মাথা নেই। নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। গরুটার আকৃতিও ছিল অস্বাভাবিক। গরুটা যে কি ভয়ঙ্কর ছিল বলে বোঝাতে পারবো না। খুব ভয় হতে লাগলো। হাত পা ঠান্ডা হয়ে আসছিল। বুঝতে পারছিলাম না ঠিক কি করা উচিত। ভাবতে লাগলাম, আজ কি বেঁচে ফিরতে পারবো? আল্লাহর নাম নিতে থাকলাম। সাথে চারিদিকেও শুনলাম বিকট হাসির শব্দ। আমার মনে হতে লাগলো আজই বোধহয় জীবন শেষ। হাসির শব্দ ধীরে ধীরে বাড়ছিল। প্রাণপণে আল্লাহর নাম নিতে থাকলাম। এমন সময় আমার 2 ভাগ্নে সাইকেল নিয়ে চলে আসে। আমার এক ভাগ্নে তাড়াতাড়ি সাইকেল উঠতে বলল। উঠে বসার সাথে সাথে সাইকেল খুব দ্রুত চালাতে লাগলো। আমি জিজ্ঞেস করলেও কেউ কিছু বলল না। তারা যত দ্রুত সম্ভব চালাচ্ছিল। এরপর বাড়ি পৌঁছালাম। আপা বলল, ভাই বৃষ্টি হয়নি, তুই কি বলছিলি তখন? আমি আমার গায়ের পানির ফোঁটা দেখালাম। আপা বলল, আমি বুঝে গেছিলাম, তাই 2 ভাগ্নেকে সময় মতোই পাঠিয়েছি। আমি নিজের উপর কন্ট্রোল রাখতে পারছিলাম না। পাশের বাড়ির লোকজন এসে জড়ো হলো। এখন যেন বেশি নিজেকে নতুনভাবে আবিষ্কার করছি। বাড়িতে বসে ভাবতে লাগলাম আমি কি দেখলাম। পরদিন সকালে উঠে আমি বিশ্বাস করতে পারছিলাম না গতকাল ঠিক কি ঘটেছিল। এর কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। ঘটনার সত্যতা 100%। ঘটনা বলার সময় দেখছিলাম স্যারের গায়ে কাটা দিচ্ছিল। বলে রাখা ভালো, জঙ্গলটা এখনো আছে। জঙ্গলে এখন আগের চেয়ে অনেক কম অস্বাভাবিক ঘটনা ঘটে, তবে ঘটে। এলাকার মানুষজন বেশি রাত করে এখন পর্যন্ত এই জঙ্গলে দিয়ে যায় না। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আমি আপনাদেরকে অনেকগুলো ভয়ানক ঘটনা শোনানোর চেষ্টা করেছি। এই ঘটনাগুলো কিন্তু সত্য কাহিনী। এই ঘটনাগুলো আপনাদেরকে শুনিয়েছেন আর যে রাসেল ভাই, আর যে আফনান ভাই, ডক্টর আলিফ, বাবু ভাই, আর যে শাফিন ভাই সহ আমি নিজেও কিন্তু বেশ কয়েকটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক বলে মনে হয়েছে, কোন ঘটনাটি ভালো লেগেছে, কোন ঘটনাটি আপনি শুনে অনেক বেশি ভয় পেয়েছেন বলে মনে হচ্ছে, সেটি কিন্তু জানিয়ে যেতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। যেই ঘটনাটি শুনে ভয় পেয়েছেন সেই ঘটনাটি আসলে আমাদের আজকের এপিসোডের কত নম্বর ঘটনা, কত মিনিটে আছে বা কত সেকেন্ডে আছে, এটি কিন্তু জানিয়ে দিতে পারেন। তাহলে আপনার কমেন্টটি দেখে হয়তো অনেকেই সেই ঘটনাটি শুনতে অনেক বেশি আগ্রহী হবে। তাই আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগার ঘটনাটি মেনশন করে যাবেন সবাইকে। তো প্রিয় লিসেনার্স, বর্তমান চলতেছে এই যে ঈদের একটা মৌসুম, ঈদের একটা সময়। ঈদের সময় সবাই বাড়িতে এসেছেন, সবার পরিবারের সঙ্গে আছেন। আমি আশা করছি সবাই ভালো আছেন এবং
ভালোভাবে এই ঈদটাকে উদযাপন করতেছেন। আপনাদের এই ঈদটাকেই শুধুমাত্র আরেকটু ভালো করার জন্য আমি আজকের এই এপিসোডটি সাজিয়েছিলাম বেশ কয়েকটি ভয়ানক, ভয়ানক ঘটনা নিয়ে। যে ঘটনাগুলোর মধ্যে গ্রামের ঘটনা ছিল, তারপর হচ্ছে বাসাবাড়ির ঘটনা তো অবশ্যই ছিল। তারপর হসপিটালেরও ঘটনা আমি দেওয়ানোর চেষ্টা করেছি এবং সবথেকে বেশি যে ঘটনাগুলো আপনারা শুনতে চেয়েছেন, কালো ম্যাজিক, তারপর ব্ল্যাক ম্যাজিক, তারপর কালো জাদুর কয়েকটি ঘটনাও কিন্তু ছিল আজকের এই এপিসোডটির মাধ্যমে। তো প্রিয় লিসেনার্স, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদের কে যতটুকু সাপোর্ট দিয়েছেন আমরা এটাতেই অনেক সন্তুষ্ট। কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে, যারা, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটির ভিডিওগুলো দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন এবং আপনি যদি এই বেল আইকনটি অন করে রাখেন তাহলে আপনারা আমাদের এই যে প্রতিদিন যে আমরা 10টার সময় ভিডিওগুলো আপলোড করি সেই আপলোডকৃত ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছাতে পারবে। তাই আপনারা চাইলেই কিন্তু খুব সহজেই এরকম ঘটনাগুলো শুনতে পারবেন। আর যারা, যারা একত্রিতভাবে অনেকগুলো ভয়ানক ঘটনা শুনতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন। আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও বাছাই করা সেরা ভয়ানক ঘটনাগুলো। তো প্রিয় লিসেনার্স, শেষ করবো আমাদের আজকের এপিসোড। সবাইকে জানাচ্ছি ঈদের প্রাণ ঢালা শুভেচ্ছা। সবাই ঈদ কাটাবেন ভালোভাবে এবং যারা, যারা শহর থেকে গ্রামে এসেছেন বা গ্রাম থেকে শহরে যাবেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের সবার ঈদ যাত্রা শুভময় হোক। আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি। আমার নিজের জন্য দোয়া চেয়ে শেষ করবো আমাদের আজকের এপিসোড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।